সো সবাইকে অফিসিয়ালি আবারও স্বাগতম। আজকে আমাদের ইউআই ল্যাব অনলাইন ডিজিটাল মার্কেটিং 25/05 ব্যাচের আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 4। আজকে ক্লাসে আমরা মূলত আলোচনা করব আমাদের কিছু যে টপিক ছিল, আমাদের থিওরিটিক্যাল কিছু টপিক আমরা রেখে আসছিলাম, সেই টপিকগুলো প্লাস হচ্ছে আমরা গত ক্লাসের কিছু বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, সো বেসিক্যালি হচ্ছে আমরা যদি গত ক্লাসের বিষয়ে চলে আসি, গত ক্লাসে বেসিক্যালি আমরা জাস্ট হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম, সেটাকে সেট আপ বা সেটার হচ্ছে অপটিমাইজেশনের যে জায়গাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। সো আমরা ওই পেজটার মধ্যে আবারও চলে যাই। আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে কাজটা করতে হবে, আমাদের যে ফেসবুক ফিডটা আছে বা ফেসবুক পেজটা গ্রুপটা আছে, প্রোফাইলটা আছে, সেখান থেকে আমাদের যে পেজটা আছে পেজটার মধ্যে যাওয়া লাগবে। এখন পেজে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেকগুলো ওয়ে মেনটেন করতে পারি। একটা হচ্ছে আমাদের মেনুবার থেকে হচ্ছে আমরা আমাদের অল পেজ দেখতে পারি। অল পেজ থেকে আমাদের সিলেক্টেড যে পেজ আছে সেই পেজে আমরা চলে যাব, গিয়ে হচ্ছে আমরা এখান থেকে সুইচ করে নিতে পারি। অথবা আমাদের যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনের উপর ক্লিক করে সি অল প্রোফাইল থেকে আমাদের যে পেজটাতে আমরা যেতে যাচ্ছি সেই পেজটাতে হচ্ছে আমরা ক্লিক করে রিডাইরেক্ট করে নিয়ে যেতে পারি। আলটিমেটলি আপনি যখন আপনার পেজটাকে মেনটেন করবেন বা পেজ যেটা আছে সেটাকে যদি আপনি ম্যানেজমেন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনার পেজের ফিডের মধ্যে আসতে হবে। আর পেজের ফিডের মধ্যে আছে নাকি অন্য কোথাও আছে সেটা বোঝার জন্য সবচেয়ে বেটার হচ্ছে আমরা পেজের মধ্যে যখনই যাব তখন পেজে আমরা এখানে এডিট বাটন, তারপরে বাম পাশে এই যে অপশনগুলো আছে এগুলো সবগুলো ভিজিবল পেয়ে যাব মেনলি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা এখানে ভিজিবল পাওয়ার পরবর্তীতে আমরা পেজটাকে সেট আপ করার ক্ষেত্রে আমরা কিছু জিনিস দেখেছিলাম, কীভাবে আমরা নাম এডিট করতে পারি, কীভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি, অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা কীভাবে সেট করতে পারি। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা সেট করেছিলাম। আমরা কীভাবে কল টু অ্যাকশন বাটন সেট করতে পারি সেটাও আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আমাদের একটা পার্ট ছিল মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে সেটিংসের মধ্যে গিয়ে আমরা পেজ সেটআপের মধ্যে আমরা হচ্ছে এখান থেকে আমাদের ইউজার নেম এবং আমরা আমাদের পেজের যে নেম সেটা আমরা চেঞ্জ করতে পারি, এবং আমরা রোল ম্যানেজমেন্ট যেটা অর্থাৎ পেজের যে রোল ম্যানেজমেন্ট সেটাও আমরা এখান থেকে মেনটেন করতে পারি। এখন আমাদের মেইন অনেকগুলো রোল আছে, তার মধ্যে হচ্ছে পেজ ডিলিটেশনের একটা রোল আছে, পেজের পারমিশন দেওয়ার অর্থাৎ অন্য কাউকে অ্যাক্সেস শেয়ার করার একটা রোল আছে, কন্টেন্ট পাবলিশ করার অর্থাৎ আপনার পেজে যে কন্টেন্টগুলো আছে, ছবি আপলোড করা, ভিডিও আপলোড করা, পোস্ট আপলোড করা, এই ধরনের একটা রোল আছে, মেসেজ এবং কলসের একটা রোল আছে, কমিউনিটি অ্যাক্টিভিটি অর্থাৎ আপনার পেজে যদি কেউ কমেন্ট করে সেটার মধ্যে হচ্ছে রিপ্লাই করার একটা অ্যাক্টিভিটি, এবং কেউ যদি অ্যাডস দেয় সেই অ্যাডসের সাথে আবার ইনসাইটসের একটা কানেক্টিভিটি আছে, আবার কেউ যদি কন্টেন্ট পাবলিশ করে সেটার ক্ষেত্রে ইনসাইটসের একটা কানেক্টিভিটি আছে। অর্থাৎ আপনার পেজের কিছু ইনসাইটস দেখার সুযোগ থাকে, যেমন কতজন রিচ করলো, কতজন এঙ্গেজমেন্ট করলো, এই ধরনের কিছু ম্যাট্রিক আমাদের মূলত আছে। সো এখন এই অ্যাডস এবং ইনসাইটস মূলত এই দুইটা হচ্ছে আমাদের মেইনলি লাগে হচ্ছে যারা অ্যাড প্লেসমেন্ট করবে বা পেজে পেইড অ্যাড দিবে তাদের জন্য। এখন এই জায়গায় হচ্ছে আপনি এই অ্যাক্সেসটা চাইলে কমপ্লিটলি এই পেজ ডিলিটেশন ছাড়া ফুল অ্যাক্সেস দিতে পারেন, অথবা পেজ ডিলিটেশন সহ কমপ্লিট অ্যাক্সেস দিতে পারেন, আবার আপনি চাইলে স্পেসিফিক কিছু অ্যাক্সেস দিতে পারেন, যেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এটার মেইন হচ্ছে পেজ ডিলিটেশন ছাড়া অন্যগুলো ডিরেক্টলি পাবে, আর আপনি যখন পেজ ডিলিটেশনটা বা ফুল অ্যাক্সেসটা দিবেন তখন সব অ্যাক্সেস পাবে। আর ট্যাক্স অ্যাক্সেস এখান থেকে আপনি চাইলে স্পেসিফিক কিছু অ্যাক্সেস আপনি তাকে প্রোভাইড করতে পারেন। এখানে মোটামুটি আমাদের এই সেটআপগুলোর পরবর্তীতে আমাদের আরও কিছু চেঞ্জেস আমাদের প্রয়োজন হয়, যেমন আমাদের যে পেজে যদি কেউ মেসেজ করে, হ্যাঁ, সো পেজে মেসেজ করলে আমরা একটা জিনিস কমনলি দেখতে পাই, কোনো একটা পেজে যখন আপনার মেসেজ করা হয় তখন সাথে সাথে হচ্ছে আপনাকে একটা ওয়েলকাম রিপ্লাই বা ওয়েলকাম মেসেজ আপনাকে প্রোভাইড করে, বা হচ্ছে আপনি কোনো কোশ্চেন জানতে চাইলে কিছু প্রিসেট কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো জানতে চাইলে সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে রিপ্লাই করে। যেমন আমরা যদি এই জায়গাটায় মেসেজ দেখতে চাই মূলত, আচ্ছা এই বিষয়গুলো হচ্ছে মূলত আমাদের সেট করতে হয়, বা আপনার যে বিজনেস প্রোফাইলগুলো আছে, যতগুলো বিজনেস প্রোফাইল বা বিজনেস পেজ আছে সেগুলোকে এক জায়গা থেকে বা একটা প্ল্যাটফর্ম থেকে মেনটেন করার জন্য ফেসবুকের একটা টুলস আছে, সেই টুলসের নাম হচ্ছে মেটা বিজনেস সুইট, যেটাকে তারা বলে হচ্ছে মেটা বিজনেস সুইট। সো এই মেটা বিজনেস সুইট যেটা, এটা হচ্ছে মূলত আপনার একটা পেজ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম হিসাবে আমরা মূলত চিনি। এই প্ল্যাটফর্ম থেকে আপনি চাইলে হচ্ছে আপনার যে বিজনেস প্রোফাইলগুলো আছে সেগুলোকে অ্যাট এ টাইম ম্যানেজ করতে পারেন। সো আমরা যদি এখানে লিখি হোয়াট ইজ মেটা বিজনেস সুইট, তখন গুগল আমাদেরকে বলতেছে মেটা বিজনেস সুইট ইজ এ ফ্রি অ্যান্ড অল ইন ওয়ান প্ল্যাটফর্ম ডিজাইন টু হেল্প বিজনেস অ্যান্ড ক্রিয়েটর ম্যানেজ দেয়ার প্রেজেন্স অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। সো ফেসবুক এবং ইনস্টাগ্রামটাকে করার জন্য ইটস অ্যালাউ ইউজার টু ক্রিয়েট, শিডিউল, পাবলিশড কন্টেন্ট অ্যান্ড ম্যানেজ অ্যাড, ট্র্যাক পারফরমেন্স। অর্থাৎ আপনার মূলত একটা পেজকে ট্র্যাক করা থেকে শুরু করে কন্টেন্ট পাবলিশ থেকে শুরু করে প্রত্যেকটা কাজই হচ্ছে আপনি মেটা বিজনেস
সুইট থেকে করতে পারবেন। এখন এই মেটা বিজনেস সুইটটা আপনারা যারা ফোন ইউজ করবেন, ফোনের মধ্যে প্লে স্টোরে এই ধরনের একটা আইকন যুক্ত একটা অ্যাপস আছে মেটা বিজনেস সুইট নামে। আর যারা ডেস্কটপ থেকে জয়েন করছেন বা ডেস্কটপে করবেন তারা হচ্ছে চাইলে হচ্ছে এটা হচ্ছে business.facebook.com নামে হচ্ছে একটা ইউআরএল আছে business.facebook.com। সো আমরা business.facebook.com যে ইউআরএলটা আছে এটার মধ্যে আসলে সে আমাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে, যেটাকে তাদের ভাষ্য মতো বলা হয়েছে মেটা বিজনেস সুইট। এই প্ল্যাটফর্ম থেকে আপনি চাইলে আপনার ফেসবুক পেজ এবং আপনি চাইলে এখানে ইনস্টাগ্রামটাকেও কানেক্ট করে ইনস্টাগ্রাম প্রোফাইলটাকেও মেনটেন করতে পারেন। সো এখানে হচ্ছে মূলত আপনার হোমের মধ্যে একটা ওভারঅল একটা ইনসাইটস আপনাকে সে শেয়ার করবে। এখানে অনেক কিছুই মূলত শেয়ার করে, ইনসাইটসগুলো কী কী করতে হবে, এটা অ্যাক্টিভিটিগুলো, যেমন হচ্ছে আমরা যদি একটা রানিং পেজে চলে যাই তাহলে এই জায়গাটা যদি আমরা হোমের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে টু ডু লিস্টের মধ্যে একটা কমেন্ট আসছে, সেই কমেন্টে রিপ্লাই করা হয় না, সেটা উইকলি প্ল্যান, যে এই উইকে আপনার টার্গেট কী কী, আপনার টোটাল 7টা ট্যাক্স, তার মধ্যে একটা অ্যাড রান করা, একটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি দেওয়া, এরকম কিছু প্ল্যান আছে, সেগুলো শর্ট সামারিজ দেখাচ্ছে। ক্রিয়েট আপনাকে অ্যাড দেওয়ার জন্য সে পুশ করছে এখান থেকে, সো এটা আমরা স্কিপ করতে পারি। এরপরে প্ল্যানার থেকে হচ্ছে আপনি কি কি প্ল্যান করেছেন, শিডিউলিং টাইপের পোস্টগুলো, যে প্রিভিয়াসলি আজকে কি পোস্ট হয়েছে বা প্রিভিয়াসলি নেক্সট কি কি পোস্ট হবে, সেই ধরনের হচ্ছে আমরা এখান থেকে প্ল্যানার থেকে এগুলো দেখতে পারি। আপনি যেগুলো পোস্ট করেছেন সেগুলো এখানে দেখাবে, সো পোস্টের ইনসাইটসগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। একটু নিচের দিকে গেলে এক্সপ্লোর মোর, এখানে ওভারঅল হচ্ছে আপনার যারা ইনভাইটেশন পাওয়ার মতো তাদেরকে ইনভাইট করা, সো এটার মাধ্যমে কিন্তু পেজের ইনভাইটেশন বা পেজের কিন্তু করা যায়। হ্যাঁ, আপনার পেজে যারা এঙ্গেজ করছে সো তাদেরকে কিন্তু হচ্ছে আপনি আপনার পেজের লাইকের জন্য বা ফলো করার জন্য ইনভাইট করতে পারেন। এই টুলসটা আপনাকে এখান থেকে সে অপশন দিচ্ছে। সো এখান থেকে টু ডু লিস্ট থেকে মূলত ওই জিনিসগুলো আমরা সাধারণত দেখি আর কি। সো এখানে হচ্ছে আমরা আমাদের যে প্রোফাইলটা আছে বা আমাদের যে পেজটা আছে সেটার মধ্যে আবার চলে আসি। নোটিফিকেশন, এটা আপনার অ্যাজ ইউজুয়াল যে আপনার পেজে কোনো নোটিফিকেশন থাকলে সেগুলো সাধারণত এখানে দেখাবে। অ্যাড প্ল্যানার, সেটা আমরা আপাতত ইউজ করছি না। প্ল্যানার, এখন এই প্ল্যানারটা হয়তো বা নেক্সট আমরা ডিসকাশন করব কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে, বা মান্থলি একটা কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে আমরা ডিসকাশন করব। এই প্ল্যানারটা হচ্ছে মূলত আপনার একটা ক্যালেন্ডার সিস্টেমে দেখাবে যে আপনি এ পর্যন্ত, যেমন আজকে 20 তারিখ, সো 20 তারিখের আগে আপনি এই পেজ থেকে কোন দিন পোস্ট করেছেন। যেমন আমরা হচ্ছে একটা পোস্ট করেছিলাম হচ্ছে 13 তারিখ 8টা 40-এ। সো পোস্টটা কি, পোস্টটা হচ্ছে আমরা হয়তো বা কোনো একটা পিকচার আপলোড করছিলাম মেবি। হ্যাঁ, সো ওই পিকচারটা হচ্ছে আমাদের এখান থেকে প্ল্যানার থেকে দেখাচ্ছে, এখানে কয়টা ভিউ আসছে, কয়টা রিচ আসছে, কয়টা ইন্টারাকশন আসছে, ওই ধরনের ম্যাট্রিকগুলো দেখায়। আজকে যদি আমরা কোনো পোস্ট করতে চাই এখান থেকে আমরা শিডিউলিং বা আজকের পোস্টগুলো আমরা করতে পারি। সেমভাবে আপনি যদি চান যে আমি 24 তারিখে পোস্ট করব, এখান থেকে আপনি চাইলে 24 তারিখের জন্য পোস্টগুলো করতে পারেন। অর্থাৎ এই প্ল্যানার বা এটা কাইন্ড অফ ক্যালেন্ডার, এখান থেকে আপনি দেখতে পারেন যে প্রিভিয়াসলি কোন দিন কি কি পোস্ট হয়েছে এবং ইন ফিউচারে কোনো পোস্ট শিডিউল করা আছে কিনা, সেটা সাধারণত হচ্ছে এই জায়গা থেকে দেখা যায়। এটা চাইলে আপনি মান্থলি ভিউতে দেখতে পারেন, অগাস্ট, তারপরে গিয়ে হচ্ছে সেপ্টেম্বর, এই যে মান্থলি ভিউতে কিন্তু এটা দেখাচ্ছে। আবার আপনি চাইলে উইকলি ভিউতে দেখতে পারেন। সো উইকলি ভিউতে দেখতে কেমন হবে সেই জিনিসটা আপনি দেখতে পারেন। আজকের দিনটা কোনটা সেটা আইডেন্টিফাই করতে চাইলেও সেটা এখান থেকে সে করে দিচ্ছে। এখান থেকে আপনি ওই প্ল্যানিংয়ের মাধ্যমে সেটা করতে পারেন। কন্টেন্ট, সো কন্টেন্টের মধ্যে বেসিক্যালি হচ্ছে আপনার এ পর্যন্ত যতগুলো পাবলিশড কন্টেন্ট আছে সেগুলো এখানে দেখাবে। শিডিউল কন্টেন্টে গেলে শিডিউল করা যে কন্টেন্টগুলো আছে সেগুলো দেখাবে। আপনি ড্রাফট করে রেখে দিয়েছেন, অর্থাৎ পাবলিশড করেন নাই, জাস্ট এখানে এঙ্গেজ করে রেখে দিয়েছেন, সেই ধরনের পোস্টগুলো এখানে দেখাবে। এখানে আরও কিছু টুলস আছে, সেগুলোতে আমরা পরে যাব। ইনসাইটসে আসলে এখানে আমাদেরকে কিছু ইনসাইটস দেখায় যেগুলো ডিজিটালের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রয়োজন। সো এই ইনসাইটসগুলো যদি আমরা একটু দেখি, এটা অবশ্যই একটি পেজ থেকে দেখতে হবে মেইনলি। সো ইনসাইটসগুলোতে আপনি যদি আসেন তাহলে এখানে ওভারভিউতে আসলে হচ্ছে ওভারঅল বলবে উইকলি প্ল্যান, ওই যে প্ল্যানার যেটা। এরপর পারফরমেন্সগুলা, যে আপনার টোটাল কনভার্সনের মধ্যে হচ্ছে এখানে মেইনলি বোঝানো হচ্ছে টোটাল মেসেজ কয়টা আসছে। সো কনভার্সন স্টার্টেড, মেসেজ কয়টা, তারপরে অর্ডার ক্রিয়েটেড, এটা আমরা পেজ যখন মেনটেন করি পেজের মধ্যে কিন্তু হচ্ছে একটা অর্ডার একটা কি বলা হচ্ছে আপনার সেট করার একটা সুযোগ আছে। লাইক হচ্ছে আমি যদি একটা মেসেজে যাই, ধরেন কোনো একটা মেসেজে আসলাম, এই মেসেজটা দেখে এই যে এখান থেকে অর্ডার স্ট্যাটাস, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন যে অর্ডার, পেড, শিফট। এখানে স্ট্যাটাসটা যখন চেঞ্জ করছেন সেই স্ট্যাটাসের উপরে বেস করে কিন্তু সে এখানে কনভার্সনটা দেখায়। এরপর আপনার টোটাল রিচ কেমন, আপনার ফলোয়ার্স কেমন, আনফলো কত, নেট ফলোয়ার কত, সো টোটাল ফলোয়ার কত আপনি রিচ করলেন। এরপরে আপনার কন্টেন্ট ওয়াইজ এখানে হচ্ছে প্রত্যেকটা কন্টেন্টের এঙ্গেজমেন্টের যে ম্যাট্রিকগুলো সেগুলো এখানে দেখাবে। আমি যদি একটা ওপেন করি তাহলে এখানে কি কি ম্যাট্রিক দেখায়, যেমন এটা কতজন ভিউ করলো, কতজনের কাছে রিচ করলো,
এবং হচ্ছে এখানে ইন্টারাকশন কত হলো। হ্যাঁ, সো ভিউ যাদের কাছে হয়েছে তারা ফলোয়ার নাকি নন ফলোয়ার সেটাও আপনার এখানে দেখাচ্ছে। টোটাল কত সেই মেট্রিকটা হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে। ইন্টারাকশন বলতে হচ্ছে আপনার এখানে লাইক ফলো কতজন করলো সেটা, আপনার কমেন্ট কয়টা, সো রিয়াকশন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা, টোটাল কমেন্ট হচ্ছে 1টা, টোটাল ইন্টারাকশন হচ্ছে 8টা। এটাকে আমরা আরেকটা নামেও ডাকি হচ্ছে এঙ্গেজমেন্ট। এই ইন্টারাকশনের আরেকটা নাম হচ্ছে এঙ্গেজমেন্ট। সো টোটাল নাম্বার অফ এঙ্গেজমেন্ট কত। আর এই ভিউটাকে আমরা আরেকটা নামেও ডাকতে পারি, সেটা হচ্ছে আপনার ইমপ্রেশন। সো বেসিক্যালি হচ্ছে ইমপ্রেশন, ভিউ, রিচ এগুলো নিয়ে আমরা নেক্সট আরও কথা বলবো। প্ল্যানের মধ্যে আসলে হচ্ছে ওই যে উইকলি প্ল্যান, সেইটা আমরা এখান থেকে দেখতে পারি যে উইকলি আমাদেরকে কী কী টাস্ক দিচ্ছে। এই টাস্কগুলো করলে আমাদের সুবিধা কি, ফেসবুকের কাছে একটা পজিটিভ সিগন্যাল যায়। সিগন্যাল গেলে তখন সে আমাদের যে কন্টেন্ট আছে সেটা ওয়াইডার রিচ দিয়ে, এটা হচ্ছে ভালো দিক। রেজাল্টের মধ্যে আসলে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিউ কত, রিচ কত, তারপরে কন্টেন্ট ইন্টারাকশন কত, লিঙ্ক ক্লিক কয়টা, ফলোয়ার্স কত, ভিজিটস কত টোটাল, সেই ধরনের কিছু ইম্পর্টেন্ট ইন্টারাকশন আপনাকে দিচ্ছে, যেটা হচ্ছে মূলত লাস্ট 28 দিনের ডাটা। আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে ডাটাটাকে আরও এক্সটেন্ড করতে পারেন। আচ্ছা, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ টুলস আছে, যে টুলসটার নাম হচ্ছে অডিয়েন্স। আমরা লাস্ট যখন হচ্ছে টার্গেটেড অডিয়েন্স বা বায়ার পার্সোনা নিয়ে কথা বলছিলাম, তখন বলছিলাম যে ফেসবুকের একটা টুলস আছে, যে টুলসটা দিয়ে আমরা আমাদের নিশ বা আমাদের প্রোডাক্ট রিলেটেড অডিয়েন্সটাকে আমরা রিসার্চ করতে পারি, যে আমরা অডিয়েন্স সাইজ কত, এই বিষয়গুলো আমরা রিসার্চ করতে পারি। সেটার জন্য আমরা এই অডিয়েন্সের মধ্যে চলে আসলে এখানে দেখতে পাবেন আপনার অডিয়েন্স। এই অডিয়েন্স যারা ডেমোগ্রাফিক, তারপর ফলোয়ার, এরা হচ্ছে মূলত আপনার পেজে যারা এঙ্গেজ তাদের কথাই কিন্তু এখানে মেইনলি বোঝানো হচ্ছে। এখানে তাদের কথাটাই মেইনলি বোঝানো হচ্ছে। সো এখান থেকে আপনার পেজে যারা এঙ্গেজড আছে তাদের এজ গ্রুপ কেমন, যেমন আমার পেজে এই 6040 জন যারা আছে তাদের মধ্যে থেকে 18 থেকে 24 আছে কিছু, যাদের রেশিওটা হচ্ছে অলমোস্ট হচ্ছে 6.7% মেল এবং 4.9% হচ্ছে ফিমেল। এখানে আবার দেখতে পাচ্ছি 14.1%, 35 থেকে হচ্ছে 14.9%, এভাবে আমার আছে। এঙ্গেজমেন্ট থেকে কোন কান্ট্রি থেকে আমার এঙ্গেজমেন্ট বেশি, আমার টপ কান্ট্রি কোনগুলা। সো এই জিনিসগুলো কেন অ্যানালাইসিস করা উচিত, কারণ আপনার কন্টেন্টের টোন, আপনি কন্টেন্ট এই বিষয়গুলো মূলত এই এজ গ্রুপ ধরেই, এবং এখানে আপনাকে দেখতে হবে যে কোন এজ গ্রুপ আপনার সাথে ইন্টারাকশন বেশি হচ্ছে, তাদের পেইন পয়েন্টগুলো কি, তাদের প্রবলেম কি, তাদের প্রবলেমের সলিউশন আপনার প্রোডাক্ট কীভাবে দিচ্ছে বা আপনি যে সেলস করছেন সেগুলো কীভাবে দিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে মার্কেটিংয়ের দিকে যেতে হবে। ট্রেন্ডের মধ্যে যদি আমরা চলে আসি তাহলে হচ্ছে এটা মূলত আপনার পেজের ট্রেন্ডস বোঝাচ্ছে। 6.2K, রিটার্নিং ভিউয়ার্স কতজন, হ্যাঁ, এঙ্গেজ ফলোয়ার কতজন, সো এটা কীরকম আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, ফলোয়ার কতজন আনফলো করলো, সে ডাটাগুলো নেট ফলোয়ার। এখানের থেকে আমাদের মেইন ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ টাইম, এটা আমাদের মূলত ইম্পর্টেন্ট জোন, যে বেসিক্যালি হচ্ছে আপনার ফলোয়ার যারা আছে তারা আসলে কোন টাইমে এঙ্গেজ থাকে, ফেসবুক অডিয়েন্স না, মূলত এখানে বোঝানো হচ্ছে আপনার ফলোয়ার যারা আছে তারা সবচেয়ে বেশি কোন টাইমে এঙ্গেজ থাকে, যেটা মূলত লাস্ট 28 দিনের ডাটাটাকে অ্যানালাইসিস করে সে দিচ্ছে। আচ্ছা, এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন 12টা বাজে আমরা দেখতে পাচ্ছি 12টা AM, অর্থাৎ রাত 12টা থেকে 3টা পর্যন্ত, এই সময়টা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রায় অলমোস্ট 2500 যারা আছে 2.2K অলমোস্ট, তারা হচ্ছে এঙ্গেজ থাকে, 2.3K বলা যায়। 3 PM থেকে হচ্ছে 6 AM, এই টাইমটাতে হচ্ছে 2.3K, 6 AM থেকে হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2.7K। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে সন্ধ্যা, দুপুর, এরপরে গিয়ে হচ্ছে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত, এই সময়গুলোতে এঙ্গেজমেন্ট কম হয়ে কেন এই সময়গুলোতে এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে। আমি যদি ফ্রাইডেতে দেখাই, এখান থেকে ডে সুইচ করা যায়, সেম সিনারিও আপনি এখানেও দেখতে পাবেন। আপনি যদি হচ্ছে সানডেতে দেখেন, সেম সিনারিও এখানেও দেখতে পাবেন। আপনি যদি স্যাটারডেতে দেখেন, এখানেও দেখতে পাবেন অলমোস্ট সিমিলার সিনারিও। এর রিজনটা হচ্ছে এখানকার যে টাইম জোনটা দেখাচ্ছে এটা মূলত হচ্ছে পিএসটিতে, এটা টাইমিং যে রেশিও বা টাইমিং যে এটা সেটা হচ্ছে পিএসটিতে। সো আপনার মূলত দেখতে হবে হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড টাইম বা হচ্ছে আপনার বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আপনাকে দেখতে হবে। এখন সাপোজ আপনি যদি এখানে একটু খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 6 AM হচ্ছে সবচেয়ে বেশি এঙ্গেজড। সো আমরা যদি হচ্ছে এটা এখানে হচ্ছে কনভার্ট করি যে 6 AM PST টু বাংলাদেশ টাইম, সো এটা যদি আমরা সার্চ করি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে মূলত 7 পিএমটাকে মিন করতেছে। সো মূলত হচ্ছে তারা হচ্ছে এখানে যে পিএসটি, প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম,
প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইমটাই মূলত এখানে শো করে। এটাকে আমরা আনফর্চুনেটলি হচ্ছে এটাকে সুইচ করার সুযোগ নাই। যদি সুইচ করে বাংলাদেশ টাইমে কনভার্ট করা যেত তাহলে সবচেয়ে ভালো। সো এটা আপনাকে ধারণা করতে হবে বা বুঝতে হবে যে এটা মূলত আপনি যে টাইমটা দেখছেন তারপরে 1 ঘন্টা অর্থাৎ 12 ঘন্টা পর 13 ঘন্টার একটা ডিস্টেন্স এখানে আছে। 6 AM টু 6 PM, তার মানে এটা হচ্ছে আপনার 12 ঘন্টা, আর 7 PM মানে হচ্ছে এখানে 13 ঘন্টা। সো তার মানে হচ্ছে আপনি এখানে যেটা 12 AM দেখছেন এটা মূলত 1 PM, এখানে যেটা হচ্ছে 3 AM দেখছেন এটা মূলত হচ্ছে আপনার 4 PM, এখানে যেটা 6 AM দেখছেন এটা হচ্ছে মূলত 7, এখানে যেটা 9 দেখছেন সেটা মেইনলি হচ্ছে 9 10 PM। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে এই জিনিসটাকে কনভার্ট করবেন। আর এই জিনিসটা জানা এই জন্য প্রয়োজন, আমরা মূলত ওই টাইমগুলোতে আমরা পোস্টের রেশিওটা বেশি করব বা পোস্টগুলো বেশি করব যে টাইমটাতে আমাদের অডিয়েন্সরা এঙ্গেজ থাকে। হ্যাঁ, আচ্ছা, এর রিজন আছে, রিজনটা নিয়ে আমরা পরে কথা বলছি। এরপরে আসেন পটেনশিয়াল অডিয়েন্স নামে একটা ট্যাব আছে যেখান থেকে আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি মূলত আমাদের নিশ রিলেটেড বা আমাদের সাবজেক্ট বা আমাদের যে প্রোডাক্ট সে প্রোডাক্টে ইন্টারেস্টেড অডিয়েন্স কেমন। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে প্রায় এখানে বিশাল একটা এস্টিমেটেড অডিয়েন্সের রেশিওটা এখানে বলা আছে, যেটার উপর ভিত্তি করে এজ কত, টপ কান্ট্রিজ কত, টপ সিটিজ, টপ কান্ট্রিজ এবং টপ পেজেস। সো আমি যদি এই জায়গায় এসে ফিল্টার করে এখানে যদি বলে দিই যে শুধুমাত্র আমার মূলত রেশিও যেটা লাগবে সেটা হচ্ছে ঢাকা ডিভিশনের এই জোনের ডাটা লাগবে, এই জোনের মধ্যে আপনি চলে আসলে তাহলে দেখতে পাচ্ছেন আপনার যে সাইজ, যে অডিয়েন্সের সাইজ সেটা কিন্তু ন্যারো হয়ে গেল। সো এখন আমরা এখানে যেটা পাচ্ছি হচ্ছে 2 crore 26 লাখের মতো। সো যেরকম আমরা একটা রেশিও পাচ্ছি এখানে, আমরা যদি এখান থেকে এজ গ্রুপটাকে এখন একটু কমিয়ে দিই যে আমরা বেসিক্যালি 18 থেকে 40 বছর এখানে দেখতে চাচ্ছি, এটা তো কিন্তু বড় একটা অংশ আছে। যার আরও ফিল্টার আছে, ফিল্টারগুলোতে আমরা পরে করছি। যার মেজর অংশ হচ্ছে আপনার মূলত হচ্ছে আমরা 44 পর্যন্ত দিয়েছি, তো সো আমরা এজ গ্রুপ দিয়ে ফিল্টার করছি। সো এই তিনটের মধ্যে মেজর অংশ হচ্ছে আপনার মেল যারা 25 to 34। জেন্ডার দিয়ে যদি আপনি ফিল্টার করে ফেলেন তখন হচ্ছে আপনি এখান থেকে সাইজটা যেটা সেটা কিন্তু আরও কমে যাচ্ছে, এখন প্রায় 1,22,00,000 মতো হচ্ছে এখন চলে আসছে, এবং 1,22,00,000 থেকে 1,40,00,000। এটা আমরা ধরেন অল রাখলাম। আর এখানে এসে আমরা বললাম যে হচ্ছে সাপোজ যে এখানে মার্কেটিং, সো মার্কেটিংয়ের মধ্যে কোন ক্যাটাগরি, মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আমরা ফিল্টার করি এখন পাচ্ছি হচ্ছে আমরা নিয়ারলি 9 লাখ থেকে প্রায় 11 লাখের মতো, যার মধ্যে হচ্ছে মেজরলি এটা, এবং তাদের লোকেশনটা কোথায় সেটা আপনাকে দেখায় দিচ্ছে। আমরা এখান থেকে আমাদের পটেনশিয়াল যে অডিয়েন্স আছে সেটার একটা সম্ভাব্য রেশিও আমরা বের করতে পারি। আমরা যদি হচ্ছে এখান থেকে হচ্ছে দিয়ে দিই যে হচ্ছে ব্র্যান্ডিং, এই যে ব্র্যান্ড মার্কেটিং, সো ব্র্যান্ড মার্কেটিংয়ের মধ্যে যদি চলে আসি তাহলে এটার রেশিওটা প্রায় চলে আসছে হচ্ছে 17 লাখের মতো। সো এখান থেকে হচ্ছে আপনি মূলত আপনার যে পটেনশিয়াল অডিয়েন্স আছে তাদের বিহেভিয়ার বা তাদের সম্পর্কে হচ্ছে আপনি কিছু ডাটা অ্যানালাইসিস করতে পারেন। আমি যদি হচ্ছে এখান থেকে এজ গ্রুপ রেস্ট্রিকশন না করি, এখানে 65+ পর্যন্ত করে দেই, তাহলে এখানে কিন্তু হচ্ছে আপনাকে মোটামুটি হচ্ছে একটা দেখায় দিচ্ছে যে কারা আপনার। এখন আপনাকে মেনলি হচ্ছে কাজ করতে হবে এই পয়েন্টটাকে নিয়ে, যারা হচ্ছে 25 to 34 এজ গ্রুপটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি, যারা হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং ইন্টারেস্টেড, এরা আর একটু বেশি, আবার বিহেভিয়ার আছে, বিভিন্ন বিষয়গুলো আছে, সেগুলো আমরা যদি এখান থেকে দিয়ে দিই হচ্ছে বেঙ্গলি, সো এটা স্বাভাবিকভাবে বেঙ্গলি এমনিতে থাকবে। আমরা যদি এখান থেকে দিয়ে দিই ইংলিশ অল, সো এটা কমনলি এটা কিন্তু আছে। আর এখানে যদি আমরা আরেকটা জিনিস ইনক্লুড করি যে মার্কেটিং, সো মার্কেটিংয়ের মধ্যে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং, সো এটা যদি যুক্ত করি তাহলে দেখেন যে হচ্ছে এটার সাইজটা অনেক বেড়ে গেল। হ্যাঁ, সো এখান থেকে মূলত আপনি আপনার যে পটেনশিয়াল অডিয়েন্স আছে তাদের সম্পর্কে ডাটা নিতে পারেন। মেসেজের মধ্যে আসলে হচ্ছে এখানে মূলত হচ্ছে আপনার মেসেজ কতটা আসলো, টোটাল কন্ট্যাক্ট কয়টা, এই বিষয়গুলো। এরপরে হচ্ছে বেঞ্চমার্কিং, এটা আপাতত দরকার নাই, এটা মিললে যদি বলি হচ্ছে আপনার কম্পিটিটর অনুযায়ী আপনি কোন জায়গায় আছেন। এখানে বেঞ্চমার্কটা বলতে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেশিও বলা হচ্ছে যেটা হচ্ছে আপনার কম্পিটিটর। সো এখানে মূলত হচ্ছে কম্পেয়ার
ইউর পারফরমেন্স এগেনস্ট ইন দ্য বিজনেস পার্সোনাল গুডস অ্যান্ড জেনারেল মার্কেটিং। সো এখানে হচ্ছে মূলত আপনার ক্যাটাগরির যে বিজনেসগুলো আছে সেগুলো সিলেক্ট করে দিতে হবে। এই যে এডিট ক্যাটাগরিতে এসে আপনি কোন ক্যাটাগরি নিতে চান, কোন ক্যাটাগরির সাথে কম্প্যারিজন করতে চান সেই ক্যাটাগরিটা এখানে চুজ করতে হবে। সো আপনার ক্যাটাগরি যে রিলেটেড সেই রিলেটেড হচ্ছে আপনি এখানে চুজ করে দিবেন, করলেই তাহলে হচ্ছে তখন তাদের এগেনস্টে আপনার অবস্থান সেটা কিন্তু সে এখানে দেখাবে। সো এখানে কিছু স্পেসিফিক আছে, এগুলোর মধ্যে হচ্ছে আপনাকে দিতে হবে। হ্যাঁ, আর আননোন যদি আমরা দেই তাহলে হচ্ছে আননোন ক্যাটাগরি। সো এখানে যেটা বলতে হচ্ছে পাবলিশড কন্টেন্ট হায়ার দেন আদার্স। সো আমাকে এখানে মূলত হচ্ছে 27টা, যেখানে হচ্ছে ইউর বিজনেস আমার সেম ক্যাটাগরি বা আদার ক্যাটাগরির তুলনায় হচ্ছে আমার পাবলিশের রেশিওটা অনেক বেশি। সো আমি যদি এখান থেকে দেই, এটাই দিয়ে আবার দেখি, সো 27টা সিমিলার টু আদার। সো আমার বিজনেস রিলেটেড যারা আছে, অর্থাৎ এই ক্যাটাগরি যেটা চুজ করলাম এই ক্যাটাগরিক্যাল যারা আছে তাদের। এরপরে 6K হচ্ছে ফলোয়ার, যেটা হচ্ছে হায়ার দেন আদার। তারপরে হচ্ছে ফলোয়ারের একটা বেঞ্চমার্ক, সেটাও অবশ্য তা অন্যদের থেকে আমার কেমন। তারপরে হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্টের ইন্টারাকশন অন্যদের হচ্ছে 300 সামথিং এরকম, তাদের থেকে আমার বেশি। আপনি বিজনেস টু ওয়াচ, আপনার কম্পিটিটর যারা তাদেরকে হচ্ছে আপনি এখানে লিস্টের মধ্যে রেখে দিতে পারেন তাদেরকে দেখার জন্য। আমি যদি হচ্ছে এখানে সার্চ করি যে কিডস, সো ধরেন এটাকে আমি অ্যাড করলাম, তারপর হচ্ছে আরেকটা নিলাম, ধরেন হচ্ছে এখান থেকে আমি নিব হচ্ছে বেবি রিলেটেড, বেবি শপার্স। সো এই দুইটা পেজকে আমি যদি এখানে এঙ্গেজ করি তাহলে এদের সম্পর্কে আমি দেখতে পাচ্ছি যে তাদের পেজের লাইক কেমন, তাদের পেজের লাইক চেঞ্জ কেমন হচ্ছে, তাদের পাবলিশড কন্টেন্ট কত, সে তুলনায় আমার কী অবস্থা, এই জিনিসগুলো তাদের অর্থাৎ আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে রেগুলার মনিটরিং করার জন্য হচ্ছে এটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ওভারভিউ অল, এখানেও আপনাকে মেট্রিকগুলাই দেখাবে। ইনসাইটসের মধ্যে মেনলি এই জিনিসগুলো। সো আমরা আরেকটা বিষয় আছে সেটাতে আমরা চলে যাই এবার। সো ইন্টারাকশন থেকে এই বিষয়গুলি বেসিক্যালি হচ্ছে এই জিনিসগুলো। আমরা চলে যাই হচ্ছে মেসেজের মধ্যে। সো মেসেজের মধ্যে মূলত হচ্ছে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের পেজে যদি কেউ মেসেজ করে তাহলে তাদেরকে হচ্ছে আমরা একটা ইনস্ট্যান্ট রিপ্লাই করি। সো কেউ একটা হ্যালো বললো, তাকে হচ্ছে একটা ওয়েলকাম মেসেজ দিয়ে আমরা তাকে ফরওয়ার্ড করবো। সো এটা সেট করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আসতে হবে মেটা বিজনেস সুইট। সেটা ইনবক্সের মধ্যে এসে আপনি এখানে চলে আসবেন হচ্ছে অটোমেশন। ইনবক্সের মধ্যে এসে এখানে অটোমেশন। এখন এই অটোমেশনটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে ফেসবুক বা মেসেঞ্জারের নিজস্ব যেটা আছে সেটা ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আরেকটা আছে চ্যাটবট। হ্যাঁ, সো চ্যাটবট কি সেটা আমরা একটু পরে যাচ্ছি। এখন এই অটোমেশন যেটা আছে এই অটোমেশনের মধ্যে আসলে আপনি এখানে যে অটোমেশনগুলো পাবেন সেগুলো সবগুলো হচ্ছে আপনি ক্রিয়েট অটোমেশনের মধ্যে আসলে এখানে অনেকগুলো আছে। যেমন গ্রেট পিপল, এখানে দুই ধরনের অটোমেশন হবে। একটা হচ্ছে আপনি যখন অনলাইন থাকবেন তখন একটা রিপ্লাই হবে, আর আপনি যখন অফলাইনে থাকবেন তখন আরেকটা রিপ্লাই হবে। এরপরে কেউ যদি হচ্ছে চায় কিছু কোশ্চেনের এগেনস্টে আপনাকে, বা আপনি যদি চান যে কিছু কমন কোশ্চেন আছে সেগুলোর কোশ্চেনটা, যেমন আমি যদি বলি হচ্ছে যেমন আপনাদের যে ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে কমন কোশ্চেন, হ্যাঁ কমন কোশ্চেন কি আজকে ক্লাস হবে কি না, কমন কোশ্চেন কি ক্লাস কোন দিন, কমন কোশ্চেন কি ক্লাস টাইম কখন, কমন কোশ্চেন কি ড্রাইভ লিঙ্ক কোথায়। সো এগুলো হচ্ছে কমন কোশ্চেন। এখন এই কমন কোশ্চেনগুলোর রিপ্লাই দিতে দিতে মনে করেন যে হচ্ছে মোটামুটি একটা কি বলা হচ্ছে আপনার নাজেহাল অবস্থা। এখন এই জিনিসগুলো যদি আমি কমন কোনো একটা জায়গায় রেখে দেই, যেখানে ট্যাপ করলে যে ক্লাস লিঙ্ক কোথায়, তখন সাথে সাথে একটা রিপ্লাই করে দেবে যে ক্লাস লিঙ্ক হচ্ছে এখানে, ক্লাস ডে কবে, সেটা যখন রিপ্লাই করবে তখন মোটামুটি হচ্ছে আপনার এই দিন এত সময় থেকে এত সময়। তাহলে এই যে এই ধরনের কমন যে কোশ্চেনগুলো সেগুলোকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। সো এইগুলো হচ্ছে আপনি চাইলে সেট করে রাখতে পারেন পেজের ক্ষেত্রে। যেমন পেজের ক্ষেত্রে কমন কিছু কোশ্চেন আসে, ডেলিভারি চার্জ কত, তারপরে প্রোডাক্ট লিস্ট, এই ধরনের কিছু কমন কোশ্চেন থাকে, সেগুলো চাইলে আমরা সেট করতে পারি। এরপরে লোকেশন, এরপরে কাস্টম কিছু কিওয়ার্ড। একটা মিনিট। আচ্ছা, সো এখানে কমন কিছু ওইরকমই থাকে। তার মধ্যে আমরা মেইনলি এখানে সেট করি হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, অ্যাওয়ে মেসেজ, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আর বাকিগুলো যেগুলো হচ্ছে যেমন হচ্ছে কেউ যদি রিপ্লাই টু মেসেজ আস্কিং ফর ইউর লোকেশন, সো লোকেশন জানতে চাইলে তখন তাকে একটা লোকেশন রিপ্লাই দেওয়া যায়। আওয়ার্স, রিপ্লাই টু মেসেজ আস্কিং ফর ইউর আওয়ার্স। কাস্টম কিওয়ার্ড, এটা অনেক ক্ষেত্রে হচ্ছে রিপ্লাই হয় না। আর কাস্টম কমেন্ট টু মেসেজ, সো আপনার কমেন্টে যদি হ্যাশট্যাগ যুক্ত করে কোনো স্পেসিফিক কিছু হ্যাশট্যাগ আছে সেগুলো যুক্ত করে কেউ যদি হচ্ছে কমেন্ট করে তাহলে তাকে এই রিপ্লাইটা চলে যাবে যেগুলো আপনি সেট করবেন। সো তার মধ্যে হচ্ছে আমরা শুরু করি হচ্ছে যেটা আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই। সো ইনস্ট্যান্ট রিপ্লাই মানে হচ্ছে আপনি যখন অনলাইনে আছেন সেই সময় কেউ যদি আপনাকে মেসেজ করে তাকে একটা সাথে সাথে রিপ্লাই করা। সো এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা হবে হচ্ছে অলওয়েজ ওয়েলকামিং। হ্যাঁ, তাকে হচ্ছে আপনি ওয়েলকাম করে
একটা মেসেজ দিচ্ছেন। এখন এই ওয়েলকাম মেসেজটা কীরকম হইতে পারে, যে সামথিং কিছু একটা গ্রেটিং দিয়ে, যে তার নাম ধরে সম্বোধনও করতে পারেন, অথবা কোনো একটা দিয়ে গ্রেটিং দিয়ে বলতে পারেন যে বেসিক্যালি হচ্ছে আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন বা আপনি কোন ধরনের ইনফরমেশন চাচ্ছেন সেই বিষয়ে বলতে পারেন। আমাদের একজন প্রতিনিধি হচ্ছে আপনাকে রিপ্লাই করবে এবং আপনাকে মূলত আমাদের পেজে মেসেজ করার জন্য ধন্যবাদ দিয়ে এই ধরনের একটা রিপ্লাই করতে পারেন। সো এখন এই জায়গাটা আসলে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাইতে আসলে হচ্ছে আমরা এটাকে অন করে দিব। অন করে দিয়ে আমরা মেসেঞ্জারটাকে সেট করে এটা অন করে দিয়ে আমরা সেভ চেঞ্জ করব। এটা একটু সমস্যা করে, হ্যাঁ, এই যে চেঞ্জ নট সেভড এই ধরনের একটা ইস্যু ক্রিয়েট হয়। সো আপনারা যেটা করবেন, এটা আগে এটাকে অন করে সেভ করে নেবেন। যদি তাতেও প্রবলেম হয় আরেকবার রিফ্রেশ করবেন। হ্যাঁ, রিফ্রেশ করলে দেখবেন যে এটা আসলে হচ্ছে সেট হয়ে আছে। সো এটাতে একটু প্রবলেম হয়। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি হচ্ছে এটাকে সে টিক করে রাখলো, আবার এটাও অন করে দিল। সো আমি যদি অটোমেশনে আসি, এই যে একটু নিচের দিকে আসলে ইনস্ট্যান্ট রিপ্লাই এটা এখানে সেট। এখন আমাদের কিন্তু মেসেজ সেট করা হয়নি। সো মেসেজটা অর্থাৎ তার কাছে কি মেসেজ যাবে সেটা আমরা কোথা থেকে সেট করবো, একটু নিচের দিকে আসলে হচ্ছে এখানে মেসেজ আছে। আমরা এখানে আমাদের মন মতো 500 ক্যারেক্টারের মধ্যে একটা মেসেজ লিখে দিব। সো আমি আপাতত মেসেজ লিখছি না, আপনি আপনার মন মতো করে হচ্ছে একটা ওয়েলকাম মেসেজ এখানে সেট করে দেবেন। আমি জাস্ট হচ্ছে এখানে কিছু অপশন আছে সেগুলো আমরা সেট করতে পারি, যেমন পার্সোনালাইজ করার জন্য কীরকম অপশনগুলো। সাপোজ আমি এখান থেকে সেট করতে চাই হ্যালো ফার্স্ট নেম দিয়ে। সো ফার্স্ট নেমটা কি, যে মেসেজ করবে তার নেমটা হচ্ছে এখানে ফুল নেম, হাই সামথিং কিছু একটা তার নাম যেটা সেটা, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস না দিয়ে আমি এখানে দিব হচ্ছে আমাদের যে পেজের নাম সেটা আমি এখানে সেট করে দিব। সো পেজের নামটা হচ্ছে কি, ফেসবুক পেজের নাম। আমি এখানে লিখবো না লিখে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কি, এই যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ডিএম অনলাইন 24/7, এখানে হচ্ছে আমরা সেটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট রিচিং আউট। এরপরে হচ্ছে ফর ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পয়েন্ট যেটা আছে, লাইক হচ্ছে আমাদের ফোন নাম্বার। সো আমরা হচ্ছে এখান থেকে ফোন নাম্বার যেটা আছে এটা দিয়ে দিলাম। এখন এই যে ফোন নাম্বার এটা পেলে কোথায়, এটা মূলত আমাদের পেজের মধ্যে যে ফোন নাম্বারটা সেট করেছি সেটাই। সো এটা কন্টিনিউয়াসলি ডাইনামিকলি কিন্তু চেঞ্জ হতেই থাকে। সো পরবর্তীতে কেউ যদি আবার মেসেজ করে তার কাছে কিন্তু আপনি যদি নাম্বারটা আপডেট করেন আপডেট মেসেজটা চলে যাবে। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে মূলত আমাদের ওই জিনিসটা হচ্ছে আমরা মেনটেন করতে পারি। আচ্ছা, এখানে ইন্টারটা অনেক নিচে চলে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন যে হচ্ছে আওয়ার লোকেশন। লোকেশন। সো লোকেশনের এই জায়গাটা এসে যদি আমরা দিয়ে দিই যে লোকেশনটা কি, লোকেশনটা হচ্ছে আমাদের এই যে অ্যাড্রেস। সো অ্যাড্রেসটা দিয়ে দিলে তখন আমাদের অ্যাড্রেসটা এখানে শো করবে। এখন যে ঝামেলাটা হবে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে কি করে রাখবেন, কপি করবেন। কপি করার ছাড়া এখানে সেভ দিলে এটা দেখবেন যে হচ্ছে সেট হয় নাই। আবার আসেন আমরা একটু রিফ্রেশ করি, আবার অনেক ক্ষেত্রে সেট হতে পারে। সো ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের ক্ষেত্রে এক ধরনের হচ্ছে ইস্যু ক্রিয়েট হয়, এটা রিসেন্টলি দেখেছি আমরা বা আমরা পেয়েছি হচ্ছে। সো এটা আপনাদের বেটার হচ্ছে এটা। সো এটা কিন্তু প্রবলেম হয়নি। সো প্রবলেম না হলে ভালো, যদি প্রবলেম হয় তাহলে সেটা চেঞ্জ করতে হবে। এটা কখন যাবে রিপ্লাইটা, এখন এটা যাবে হচ্ছে ধরেন কেউ একজন হচ্ছে আমার পেজে মেসেজ করলো। সো সাপোজ আমরা সুইচ করি, এটা অবশ্যই মেসেজ করতে হবে। আমি আমার প্রোফাইলে চলে গেলাম, প্রোফাইল থেকে হচ্ছে আমি এবার যাব হচ্ছে এই যে পেজ যেটা আছে সেটা মেসেজে যাব। এখানে এসে এবার বলবো যে হচ্ছে একটা মিনিট, এখানে ধরেন হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে হাই। এই যে আমাকে একটা রিপ্লাই করে দিল, অর্থাৎ এটার সাথে সাথে কিন্তু আপনাকে একটা রিপ্লাই করে দিচ্ছে। এতে করে আপনার যে অডিয়েন্স তার সাথে কিন্তু একটা এঙ্গেজমেন্ট থাকে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা মেসেজ পেয়েছিলাম যেটাকে বলতেছে আমরা এওয়ে। এখন এওয়ে বলতে হচ্ছে বেসিক্যালি আপনি যখন অফলাইনে থাকবেন তখন গিয়ে হচ্ছে এই মেসেজটা যাবে। আর অফলাইন সময়টা নির্ধারিত হবে হচ্ছে এই জায়গাটায় আপনি সেট করতে পারেন। ফার্স্ট অফ অল আমরা এটা কোন চ্যানেলের জন্য দিব সেটা, আপনি যদি ইনস্টাগ্রামের জন্য সেট করতে চান সেম প্রসিডিওর, জাস্ট হচ্ছে এখানে ইনস্টাগ্রামের যে অপশনটা থাকবে সেটাকে অন করতে হবে। হ্যাঁ, আমরা এখান থেকে এটাকে দিয়ে আমরা সেভ করে দিচ্ছি। এখন এটা কখন কাজ করবে, আমরা এখানে আরেকবার রিফ্রেশ করি। এটা চেঞ্জ করার সাথে সাথে ফুল রিফ্রেশমেন্ট দিবেন। হ্যাঁ, সাথে সাথে আপডেট হয় না এখানে। আচ্ছা, সো এওয়ে মেসেজ বলতে একটা বিষয় এখানে আসছে, আমরা এটাকে অন করব, এডিট। সো এডিটে করে এই যে এখানে আপনাকে একটা সিলেক্ট দ্য আওয়ার ইউ হ্যাভ অলওয়েজ ইচ উইক। সো এখানে আপনাকে কিছু জিনিস দেখানো হচ্ছে। সো আমরা এখান থেকে টাইম জোনটা বলে দিব হচ্ছে বিডি, বা আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে +6।
+6 দিয়ে দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে কই, আচ্ছা +6 এখানে না আসলে, যদিও আসছে, আমরা বাংলাদেশটাকে চাচ্ছি তো, সো আমরা এখানে সার্চ করে হচ্ছে ঢাকা, এই যে সো এশিয়া, এই যে GMT +6 আমরা এটাকে চুজ করে দিলাম। চুজ করে দিয়ে এখন আমাদেরকে এখানে মূলত সিলেক্ট করতে হবে কোন আওয়ারগুলোতে আমরা অ্যাওয়ে থাকবো। সানডে, সো সানডেতে আমাদের এখানে সিলেক্ট করতে হবে অ্যাওয়ে আওয়ার, অর্থাৎ আমরা কোন টাইমগুলোতে অফলাইনে থাকবো। এখন সাধারণত আপনার যদি হচ্ছে টাইমিংটা এরকম হয় যে সকাল 9টা থেকে আপনি রাতের 9টা পর্যন্ত হচ্ছে অনলাইন, আর রাত অর্থাৎ দুপুর 1টা থেকে সকাল 9টা পর্যন্ত, এবং আবার রাতের 9টা থেকে 12টার আগ পর্যন্ত, এই সময়টা পর্যন্ত হচ্ছে আপনি অফলাইনে থাকবেন। এখন এই ক্ষেত্রে আমাদের অ্যাওয়ে আওয়ার স্লট কয়টা, একটা নাকি দুইটা? অ্যাওয়ের আওয়ার স্লট কয়টা, একটা নাকি দুইটা? দুইটা। সো দুইটা বলতে হচ্ছে এটা কিন্তু আপনাকে 24 আওয়ার্সের যে সার্কেল সেটার মধ্যে হিসাব করতে হবে। এটা এরকম না যে আপনি সকাল 9টা থেকে হিসাব করলেন, সকাল 9টা থেকে আমার রাত 9টা পর্যন্ত অফলাইন বা অনলাইন থাকবো, আর রাতের 9টা থেকে পরদিন সকাল পর্যন্ত। পরদিন মানে হচ্ছে এখানে 2 দিনের হিসাব চলে যাচ্ছে। সো আপনাকে এটা হিসাব করতে হবে হচ্ছে 24 আওয়ার্সের যে সাইকেল, সে সাইকেল। এখন এই সাইকেলের মধ্যে হচ্ছে আমাদের মূলত টাইমটা শুরু হবে হচ্ছে রাতের 12টা থেকে, আমাদের মূলত এটা হবে হচ্ছে 8:59 পর্যন্ত। এখন এই 8:59 আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে 8টা, বা আমরা 9টা পর্যন্ত এখানে দিতে পারি, এটা প্রবলেম নাই। সো 9টা 1 মিনিট থেকে এটা হচ্ছে অনলাইন হয়ে যাবে। আরেকটা স্লট শুরু হবে, সেটা হচ্ছে আবার 9টা 1 মিনিট থেকে। সো এটা হচ্ছে 9 PM থেকে আবার শুরু হবে কয়টা পর্যন্ত, এটা হচ্ছে মূলত রাতের 12টা পর্যন্ত চলে যাবে। তাহলে এটার যে টাইমিংটা, স্লটটা, সেটা হবে হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে রাতের 9টা থেকে, সরি সকাল 9টা থেকে 8টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত। আর এখানে যদি দেখেন যে রাত 12টা থেকে 9টা পর্যন্ত, এটা হচ্ছে অ্যাওয়ে আওয়ার। আর এটা কোত্থেকে পাচ্ছি আমরা, একটু নিচের দিকে আসলে যে অ্যাওয়ে আওয়ারটা হচ্ছে গ্রিন কালার, অ্যাভেলেবেল আওয়ারটা হচ্ছে, সরি অ্যাওয়ে আওয়ারটা হচ্ছে গ্রে কালার, এই অ্যাভেলেবেল টাইমটা হচ্ছে গ্রিন কালার। এভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা টাইম জোন আমরা হচ্ছে বা টাইম ফ্রেম হচ্ছে আমরা এখানে সেট করে ফেলবো। সো আমরা এখানে 12, আমরা এখানে দিচ্ছি হচ্ছে 9, আমরা এখানে দিচ্ছি হচ্ছে 9 PM, এখানে দিচ্ছি হচ্ছে 12। সেমভাবে হচ্ছে আমরা টুইসডেতে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 12, আমরা এখানে দিয়ে দিচ্ছি 9, এখানে আবার দিয়ে দিলাম 9, এখানে দিয়ে দিলাম 12। এরপরে হচ্ছে ওয়েডনেসডে তো আমাদের সেম। সো এখানে দিব হচ্ছে আমরা 12, এখানে দিব হচ্ছে আমরা 9 AM, এখানে দিব হচ্ছে আমরা 9 PM, এখানে দিব হচ্ছে আমরা 12। সো এবার এখানে যত স্লটে আপনার অ্যাওয়ে হবে তত স্লট আপনি এখানে অ্যাড করতে পারেন। সো আপনার যদি 3 ভাগ হয় 3 ভাগ, আপনি যদি 4 ভাগ হয় 4 ভাগ আপনি এখানে দিতে পারেন। এখানেও সেমভাবে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি 12 থেকে, কই গেল, 12 থেকে 9 থেকে 12, হ্যাঁ। তারপরে ফ্রাইডে, এখন ধরেন ফ্রাইডেতে হচ্ছে আপনি ফুল ডে হচ্ছে অ্যাওয়ে থাকবেন, তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে? ফুল ডে অ্যাওয়ে থাকবেন, তাহলে সেক্ষেত্রে বলেন, মেসেজে বলেন। বারোটা AM থেকে 12টা PM, তাহলে আমার দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত কি অনলাইনে থাকতেছি না? আসেন আপনার এই অনুযায়ী হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করি। ইমপ্লিমেন্ট করলে আমরা কি পাচ্ছি, 12 AM থেকে 12 PM দিলাম, এই যে দেখেন, তখন হচ্ছে আপনি হাফ ডে হচ্ছে অফলাইন আর হাফ ডে হচ্ছে অনলাইন। ওকে, সো আমাদের এটা হবে হচ্ছে মূলত 12 to 12, এখানেও হবে 12 AM। এখন যদি আপনি খেয়াল করেন এটা ফুল বারটাই হচ্ছে অ্যাওয়ে। আর স্যাটারডেতে আমরা হচ্ছে ধরেন স্যাটারডেতে আমরা 3টা স্লটে যাব। 3টা স্লট হচ্ছে আমাদের সকাল 12টা থেকে হচ্ছে আমরা দিব হচ্ছে ধরেন 9 পর্যন্ত, কিবোর্ডটাতে একটু ঝামেলা করতেছে, 9 পর্যন্ত। আবার আরেকটা স্লট দিব হচ্ছে আমরা 9 থেকে 12
PM কই 12 PM কই গেল আমার 12 PM আর এখানে ধরেন 3 PM থেকে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার আচ্ছা সরি আমি ভুল করছি এখানে দিব হচ্ছে আমরা মূলত হচ্ছে 9 PM তো সো এখানে মূলত হচ্ছে আমাদের 12 সো আমরা তো এখানে এওয়ে আওয়ার সেট করব আমি নিজে এগুলো গেছি আবার সো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 12 PM থেকে 3 আর এখানে হচ্ছে আমরা সাধারণত দিব হচ্ছে 9 থেকে 9 থেকে এখানে আমরা দিয়ে দেব হচ্ছে 12 AM সো এই হচ্ছে আমাদের মূলত তিনটা স্টেপ সো এখানে দেখেন আমাদের মূলত এই আওয়ারগুলা সো এখন এই অফলাইন আওয়ার অর্থাৎ এওয়ে আওয়ারে যদি কেউ আমাকে মেসেজ করে তখন তাকে আমরা যে রিপ্লাইটা দিব সেটা সেট করব হচ্ছে আমরা নিচে সো অ্যাজ ইউজুয়াল আগের মতো হচ্ছে আমরা এখানে চাইলে পার্সোনালাইজ করতে পারি পার্সোনালাইজ বলতে তার নাম আমাদের পেজের লিঙ্ক এগুলো ডিরেক্টলি আমরা এখানে সেট করে দিতে পারি সেই অনুযায়ী হচ্ছে ডাইনামিকলি এগুলো আপডেট হয়ে যাবে আর আপডেট হয়ে গেলে তখন সেই অনুযায়ী হচ্ছে তার কাছে রিপ্লাই যাবে আমরা এখন এটাকে সেভ করে দিই সো সেভ করে দিলে এর মধ্যে যদি কেউ এই ধরনের মেসেজ করে তাহলে তার কাছে যাবে এবং সর্বশেষ হচ্ছে আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এফএকিউ সো এফএকিউতে যদি আমরা চলে আসি তাহলে এই এফএকিউ সেকশন থেকে হচ্ছে আমরা এটা অন করে নেব আমরা হচ্ছে এখানে মূলত কিছু কোশ্চেন এবং সেই কোশ্চেনের এগেইনস্টে আমরা কিছু অ্যানসার এখানে সেট করব অর্থাৎ কোশ্চেন অ্যানসার একসাথে হচ্ছে আমরা এখানে সেট করে দেব আচ্ছা এখন এটা সেট করার জন্য আমরা ডাইরেক্টলি যাব অ্যাড অ্যানাদার কোশ্চেন নিচের দিকে চলে আসব নিচের দিকে এসে আমরা কোশ্চেনটা কি হবে যে লাইক হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডেলিভারি ডেলিভারি চার্জ সো ডেলিভারি চার্জ দিয়ে হচ্ছে আমরা এখানে বলে দিচ্ছি হচ্ছে যে ঢাকা সাপোজ হচ্ছে 60 টাকা আর আরেকটা আপাতত দিলাম না এখন কোশ্চেন একটা গেল এরপরে কোশ্চেন আরেকটা দিলাম হচ্ছে যে কোশ্চেনের মধ্যে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে যে লোকেশন সো কেউ যদি লোকেশন জানতে চায় সে লোকেশন সো লোকেশনটা হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্টলি যে লোকেশনটা আছে সেটা আমরা আপাতত প্লেস করে দিই আমরা এখানে এটাকে দিয়ে দিলাম সো আমাদের এখানে কোশ্চেন আসলো হচ্ছে দুইটা আমরা একটু সেভ করি সেভ করার পরবর্তীতে এখন এই জায়গায় যদি আমরা রিফ্রেশ করি আমরা তো তাকে মেসেজ করলাম আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি তাহলে আমরা এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কোথায় দেখব এখানে কিন্তু দেখা যাচ্ছে না সো আমি যদি মেসেজটাকে ডিলিট করে দেই আমি যে মেসেজ করলাম সেটাকে যদি ডিলিট করে দিই এখন যদি আমি অন করি চ্যাট মেসেজ বক্সটা তাহলে হচ্ছে এখানে আমি দুটো কোশ্চেন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডেলিভারি চার্জ একটা হচ্ছে লোকেশন এখন যদি আমি ডেলিভারি চার্জ বলি তাহলে এই ডেলিভারি চার্জের যে রিপ্লাই সেটা আমার কাছে চলে আসলো এখন আরেকটা যে কোশ্চেন আছে সেটা কিন্তু আমাকে আর দেখাচ্ছে না এখানে কোথাও কোনো অপশান নাই এটার জন্য ফেসবুক আমাদেরকে এডিশনাল একটা অপশন যেটা দেয় সেটা হচ্ছে এখানে একটা মেনু বার অ্যাড করার জন্য সুযোগ দেয় মেনু বারটা কি 3 ডটের একটা বার যুক্ত করার সুযোগ দেয় সেই বারটা যুক্ত করতে গেলে আপনাকে যেটা করতে হবে যে কোশ্চেনগুলা সেই মেনু বারের মধ্যে অ্যাড করতে চান সেই কোশ্চেনগুলোর জন্য হচ্ছে আপনাকে এখানে অ্যাড কোশ্চেন টু প্রেস পার্সিস্টেন্ট মেনু এই বাটনটাকে অন করতে হবে অন করলে যেটা হবে এখানে হচ্ছে আপনার একটা মেনু বার যুক্ত হয়ে গেল এই যে মেনু বার সো এটাতে ক্লিক করলে আপনি যে কোশ্চেনটা অ্যাড করেছেন সেটা এখানে পেয়ে যাচ্ছেন আমি যদি আরেকটা কোশ্চেনও এখানে অ্যাড করে দিই 2 নম্বর কোশ্চেন এটাকে আমরা অ্যাড করে দেই এখানেও অ্যাড করে দিলাম এটাকে আবার রিফ্রেশ করি সো রিফ্রেশ করে যদি আমরা এখানে মেসেজে আসি এই যে এখন এটাও আছে সো পার্সিস্টেন্ট মেনুতে হচ্ছে মূলত আমরা বেশি পরিমাণে পারবো না এখানে মেবি হচ্ছে 5 থেকে 10টা পর্যন্ত কোশ্চেন অ্যাড করা যায় সো এখানে অবশ্যই হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে সেগুলো এতে করে সুবিধা কি এখান থেকে হচ্ছে রিপিট করতে পারবে হ্যাঁ সো এই মেনুটা হচ্ছে আমরা মূলত হচ্ছে এখানে আমরা আমাদের মতো করে কোশ্চেন এখানে আমরা সেট করে হচ্ছে সেগুলো এখন এই কোশ্চেনগুলোর যে টেক্সট বেস যে অ্যান্সার আছে এই অ্যান্সারের পাশাপাশি আমরা চাইলে এগুলোর সাথে হচ্ছে একটা মিডিয়া যুক্ত করতে পারি মিডিয়া কি একটা পিকচার লাইক হচ্ছে আমি পিকচারটা অ্যাড করব হ্যাঁ এগুলোর সাথে চাইলে হচ্ছে আপনি একটা বাটন অ্যাড করতে পারেন ধরেন আমি হচ্ছে এখান থেকে দিচ্ছি হচ্ছে যে ভিজিট ওয়েবসাইট সো এখানে হচ্ছে আমি ইউআই ল্যাবের ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি যে লাইক হচ্ছে কি
ulab.org। সো এখানে আমরা যদি এটাকে সেভ করে দেই আর আবার যদি গিয়ে একটু চেক করে আসি, ওকে, ও আমি একটা টি কম দিয়েছি, ওকে এখন ঠিকঠাক সেভ। সো সেভ দিয়ে যদি এখন যদি আমরা রিফ্রেশ করি, আগে রিপ্লাই আর নতুন রিপ্লাই, এই যে এখন একটা পিকচার যুক্ত হলো, একটা বাটন যুক্ত হলো, বাটনে ক্লিক করলে ডিরেক্টলি কোথায়। সো এই ধরনের চাইলে মেনুভার সিস্টেমে আমরা এখানে ইনক্লুড করতে পারি। আর বাকিগুলো অলমোস্ট সিমিলার প্রসেসে আপনাকে অ্যাড করতে হবে, যে কোন কন্ডিশনে এগুলো কাজ করবে, মেসেজটা কি হবে। তো বলছিলাম যে এই জিনিসটা আরেকটা সিস্টেমও হচ্ছে কাজ করে, এগুলো ব্যতীত ওইটাকে আমরা আরও অটোমেটেড করে ফেলি। কাস্টমারের জন্য আমরা একটা টোটাল জার্নি তৈরি করে দিই। এই একটা কোশ্চেন করবে, কোশ্চেনের পরে অ্যান্সার কি হবে, সেই অ্যান্সার থেকে কোন কোন কোশ্চেনে যাবে, এই জিনিসটা আমরা নিজেরা সেট করতে পারি। এটার জন্য চ্যাটবট প্রয়োজন হয়। যেমন আমরা যদি একটু দেখাই, এয়ারটেল, আপনারা হয়তো বা এয়ারটেল অনেকে ইউজ করছেন, এয়ারটেলে এটা আছে বা আরও অনেকগুলো পেজও এটা আছে। সো এখানে যদি আসেন, সো এখানে আমি এটাকে ক্লিন করে ফেলি, ব্যাকে আসি, ক্লিন করে ফেলি, মেসেজটাকে আবার অন করলাম। সো অন করলে এখানে আপনি পাবেন হচ্ছে গেট স্টার্ট, দিলাম গেট স্টার্ট। আবার এখানেও দেখেন মেনু বারটা আছে, এখানেও কিছু মেনু আছে, হ্যাঁ একটু সময় লাগবে, একটু লোডিং নেয় আর কি। ওকে দেখেন সেশনটি চালু যাওয়ার মাধ্যমে আপনি এইখানে কিছু কিন্তু সে রিপ্লাই করে দিচ্ছে, আপনি আমাদের গোপনীয়তা নীতিমালা শর্ত সম্মতি প্রকাশ করেছেন, হ্যালো আমি আপনার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, এখানে কিছু রিপ্লাই করে দিচ্ছে। এই রিপ্লাইয়ের পরে সে বলে দিচ্ছে আপনার আজকে কি আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি পরে এখানে বলে দিচ্ছে যে আমার তার সহযোগিতার অংশ হচ্ছে এগুলা, হ্যাঁ অন্যান্য সেবা এগুলা, অন্যান্য আরও সেবা এগুলা। তো এখন আপনি এগুলার বাহিরে যদি আরও কিছু জানতে চান, এই যে আরও দেখুন, সো আরও দেখুন ক্লিক করলে সে এই রিলেটেড আরও কিছু সেবা আপনাকে দিবে, লোন নিন, নতুন সিম, অন্যান্য সেবা, কম্বো প্যাক, বন্ধ সিম ব্যাপার, হেল্পলাইন তথ্য। এখন ধরেন আমি হেল্পলাইনের তথ্য জানতে চাই, এটাতে ক্লিক করলে সে আপনাকে এই হেল্পলাইন তথ্যের জন্য যে জিনিসগুলো দেওয়া আছে, যেমন আপনার পছন্দের নাম্বার, মেসেঞ্জার চ্যাট, হোয়াটসঅ্যাপ 212, এই কল করুন, তিনটা অপশন তাদের আছে, সেটা এখন আমি কল করতে চাই, এখানে ক্লিক করলে সে আপনাকে ডিরেক্টলি হচ্ছে দেখেন যে ফোন কল সিস্টেম আছে সেখানে নিয়ে যাচ্ছে। আপনি যদি হচ্ছে এখানে দেখতে চান যে হোয়াটসঅ্যাপ করতে চাই, ক্লিক করলে সে নিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে, মানে কোশ্চেনগুলো সে দিচ্ছে, অপশনগুলো সে দিচ্ছে, সে অনুযায়ী হচ্ছে আপনাকে অ্যান্সারও দিয়ে দিচ্ছে। সো আমরা যদি হচ্ছে এখানে আবার এসে হচ্ছে বলে যে হচ্ছে মেন মেনু, সো মেন মেনুতে আসলে হচ্ছে সে একদম শুরু যেটা আছে সে জায়গায় আপনার নিয়ে আসবে, এই যে হ্যালো আপনার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। সো আমি যদি এখানে বলি যে হচ্ছে খরচের তথ্য, তারপরে গিয়ে হচ্ছে অভিযোগ, অ্যাকাউন্ট ব্যালেন্স, রিচার্জ অ্যান্ড বিল, মিনিট প্যাক, ধরেন আমি মিনিট প্যাক বললাম, সো মিনিট প্যাকে ক্লিক করলে সে এই রিলেটেড যে অ্যান্সারগুলো আছে আপনার কারো ডিজিটাল নাম্বার সেটা দিয়ে সে চেক করবে। বাট ওরা অনেক বেশি ডাইনামিকলি কাজ করে, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে এই চ্যাট সিস্টেমগুলোকে মেনটেন করে, যেগুলোকে আমরা বেসিক্যালি বলতে পারি হচ্ছে চ্যাটবট। সো এই চ্যাটবটগুলো হচ্ছে মূলত যেমন হচ্ছে চ্যাটবট, অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার, ও তারপরে হচ্ছে অন্যতম পপুলার, হয়তো আপনাদের কাছে আজকে থেকে অ্যাড আসা শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে ম্যানিচ্যাট। সো ম্যানিচ্যাট এরা হচ্ছে অটোমেটেড চ্যাট সিস্টেম, হ্যাঁ এদের এখানে সব কিছু হচ্ছে অটোমেটেড, আপনি হচ্ছে অ্যান্সার দিচ্ছেন, সে অনুযায়ী হচ্ছে আপনাকে উল্টা আপনি কোশ্চেন করছেন, তারাই কোশ্চেনগুলো দিচ্ছে, সেই অনুযায়ী অ্যান্সারটাও প্রোভাইড করে দিচ্ছে। সো এটা আলাদা একটা টুলস আছে, হ্যাঁ চ্যাটবট ফর বিজনেস। সো আলাদা কিছু টুলস আছে, এগুলো দিয়ে করা যায়। আবার আপনি চাইলে কাস্টমলি তৈরি করতে পারেন পাইথন দিয়ে, সেটা আবার চাইলে হচ্ছে ইয়ের সাথে অ্যাড করা যায়, সেটা একটু ডিফারেন্ট বা সেটা একটু ব্রড, কিন্তু এটাও ওয়ান কাইন্ড অফ অটোমেশন, বাট এটাতে কিছু লিমিটেশন আছে। যেমন এখানে আপনি শুধুমাত্র যখন ইনস্ট্যান্ট প্রথমবার রিপ্লাই করবে, মেসেজ করবে তখন যাবে, যখন হচ্ছে অফলাইনে থাকবে তখন যাবে, আর হচ্ছে কিছু স্পেসিফিক কোশ্চেন আছে সেগুলোর উপর ভিত্তি করে যাবে, অন্য সময়গুলোতে সাধারণত এটা যাবে না। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি, এখানে আরও কিছু অপশন বা টুলস আছে, সেগুলোতে আমরা পরবর্তীতে যাব।
সেটা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসের হচ্ছে কিছু থিওরিটিক্যাল আলোচনা আছে, আমরা সেগুলোতে এবার ব্যাক করব। সো আপনাদের মোটামুটি হচ্ছে পেজ সেট আপ বা পেজের হচ্ছে চ্যাটবট ট্যাটবট এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো মোটামুটি সেট আপ আপনারা করে ফেলবেন। আমাদের নেক্সট ক্লাসটা আবার হবে হচ্ছে অর্গানিক মার্কেটিং রিলেটেড কন্টেন্ট রিলেটেড এই ধরনের বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হবে। বাট আজকে হচ্ছে আমাদের বাকি যে অংশটুকু আছে সেটা হবে হচ্ছে কমপ্লিটলি একটা থিওরিটিক্যাল আলোচনা। সো থিওরিটিক্যাল আলোচনার জন্য হচ্ছে আমরা লাস্ট ক্লাসের যে বিষয়গুলো ছিল সেগুলোতে আমরা চলে যাই। আপনাদের ড্রাইভ লিঙ্কটাতে চলে যায়, আমি সবচেয়ে বেটার হবে সেটা। ড্রাইভ লিঙ্ক। সো আপনারা যারা ক্লাস রেকর্ড খুঁজে পান না, এই যে এখানে এটা আছে, আবারও বলছি, এটা বলতে বলতে মোটামুটি আমি হচ্ছে খুব টায়ার্ড হয়ে গেছে আসলে। সো এখানে আসলেই হচ্ছে আমরা মোটামুটি ফার্স্ট ক্লাস, অর্থাৎ ফার্স্ট বলতে হচ্ছে আমাদের অরিয়েন্টেশন ক্লাস। এই অরিয়েন্টেশন ক্লাসটাতে আমরা গিয়ে আমরা এখান থেকে বের করে ফেলি হচ্ছে আমাদের কোথায় গেল স্টাডি দিয়ে যা। সো আমরা এখান থেকে মূলত আলোচনাটা আমরা আবার শুরু করব। আমরা লাস্ট ক্লাসে এইখান থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এখন এইখানে আমাদের ফার্স্ট ফরওয়ার্ড যেটা চলে আসে সেটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস। এখন আমাদের শর্ট অ্যানালাইসিসের প্রয়োজনটা কেন হয়? শর্ট অ্যানালাইসিসের প্রয়োজনটা হয় হচ্ছে মূলত আপনার যে কম্পিটিটর আছে সে কম্পিটিটর অ্যানালাইসিস থেকে শুরু করে আপনি আপনার বিজনেস অ্যানালাইসিস সব জায়গায় হচ্ছে এই শর্ট অ্যানালাইসিসের প্রয়োজনীয়তা অনেক বেশি। এই শর্টের 4টা কম্পোনেন্ট বা 4টা এলিমেন্ট আছে, যেগুলোর মধ্যে হচ্ছে SWOT, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো শর্ট অ্যানালাইসিস বলতে মেইনলি বোঝানো হচ্ছে শর্ট অ্যানালাইসিস ইজ এ মেথড ফর আইডেন্টিফাইং অ্যানালাইজিং অ্যান অর্গানাইজেশন ইন্টারনাল strength weakness as well as external opportunity and threats. সো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে একটা অ্যানালাইসিস ম্যাট্রিক বা অ্যানালাইসিস বলতে পারেন যে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আপনি একটা কোম্পানির ইন্টারনাল এবং এক্সটার্নাল যে স্ট্রেংথসগুলো আছে, যে উইকনেসগুলো আছে, যে অপরচুনিটিগুলো আছে এবং যে থ্রেটগুলো আছে সেগুলোকে আপনি অ্যানালাইসিস করতে পারেন। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে S ফর হচ্ছে স্ট্রেংথ, W ফর উইকনেস, O ফর অপরচুনিটিস, T ফর থ্রেট। সো বেসিক্যালি স্ট্রেংথ বলতে এখানে ইন্টারনাল বলতে বা এক্সটার্নাল বলতে আমরা যেটা বুঝি যে কোম্পানির নিজস্ব সক্ষমতার মধ্যে চাইলে যেগুলাকে ডেভেলপ করতে পারবে এবং চাইলে যেগুলো হচ্ছে অর্থাৎ বলতে পারি সহজ কথা হচ্ছে কোম্পানির নিজের এনভায়রনমেন্ট বা নিজের মধ্যকার যে কন্ট্রোল আছে সেগুলোকে আমরা বলতে পারি ইন্টারনাল। আর এক্সটার্নাল বলতে পারি যেগুলো হচ্ছে মূলত কোম্পানির কন্ট্রোলের না বা যে কোনো একটা বিজনেসের কন্ট্রোলের না, এটা মূলত হচ্ছে পারপার্শ্বিক যে পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, এগুলোর উপর ডিপেন্ড করে ওই ধরনের বিষয়টাকে বা ট্রেন্ড, হ্যাঁ অনেক কিছু বিষয় আছে, ইকোনমিক্যাল পরিবেশ বা ইকোনমিক্যাল যে এনভায়রনমেন্ট আছে সেটা। সো এই ধরনের অনেকগুলোর উপর ভিত্তি করে আসলে হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে এক্সটার্নাল অপরচুনিটি এবং থ্রেটস। সো এখন ইন্টারনালি বলতে গেলে হচ্ছে এখন ধরেন উদাহরণ দিয়ে আমরা যদি বলি স্ট্রেংথ বলতে আমরা যেখানে বুঝতে পারছি হচ্ছে কি একটা কোম্পানির হচ্ছে যে স্ট্রেংথের যে জায়গাগুলো বা হচ্ছে তার ভালো দিক বা তার শক্তির যে জায়গাগুলো যে সে এই জিনিসগুলোর জন্য সেই স্ট্রং। উইকনেস বলতে হচ্ছে এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে তার অর্গানাইজেশনের কিছু দুর্বলতা আছে যেগুলোর জন্য সে কোম্পানিটা গ্রো করতে পারছে না। এখন স্ট্রেংথ সাপোজ যদি আমরা উদাহরণ দিয়ে বলি যে আপনার কোম্পানির বর্তমানে হচ্ছে যে স্ট্রেংথ পয়েন্টগুলো কি কি সেগুলো সবগুলো আপনি নোট করতে পারেন। যে বেসিক্যালি হচ্ছে আমরা যদি পার্সন হিসাবে বলি যে আপনি সাপোজ নিজেকে হচ্ছে অ্যানালাইসিস করতে গিয়েছেন আপনার স্ট্রং পয়েন্ট, যে আমার স্ট্রং পয়েন্টগুলো হচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে মার্কেটিংয়ে আমার মার্কেটিং ফান্ডামেন্টাল ভালো, আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আমি পাশ করেছি, আমি ডিজিটাল মার্কেটিং আমি আজকে 2-3 বছর ধরে আমি কাজ করছি, এরপরে গিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমার এই সেক্টরগুলোতে স্কিলড আছে। হ্যাঁ এগুলো হচ্ছে বলতে পারেন যে হচ্ছে আপনার পার্সোনাল কি স্ট্রেংথ পয়েন্ট। উইকনেস কি? উইকনেস হচ্ছে আপনি কারো সামনে হচ্ছে নিজেকে এক্সপ্লোর করতে শাই ফিল করেন বা নিজেকে কনভিন্স করতে আপনি ভয় পান। এরপর আপনার ইংলিশ কমিউনিকেশন গ্যাপ আছে, ইংলিশে কথা বলতে আপনার জড়তা আছে। তাহলে এই যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি উইকনেস। এখন আপনি চাইলে হচ্ছে এই উইকনেসটাকে কি করতে পারেন ইমপ্রুভ করতে পারেন, আবার আপনি চাইলে সেই উইকনেস যেটা আছে সেটা যেখানে আছে সেখানে। এখন এই স্ট্রেংথের জন্য আপনি আগায় যাচ্ছেন বাট উইকনেসের জন্য আপনি একটা জায়গায় হোল্ড হয়ে যাচ্ছেন। সেটা কি আপনি আগাইতে চাইলেও আপনার ইংলিশ কমিউনিকেশনের জন্য আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে জয়েন করতে পারছেন না।
এবার আসেন যে অপরচুনিটি এবং থ্রেটসটা এখানে কিভাবে আসতেছে। সো অপরচুনিটি বলতে আমরা এখানে বেসিক্যালি বুঝে যে একটা কোম্পানির বা একজন পার্সনের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলা। এখন এটা আমরা আবারও বলছিলাম যে এটা হচ্ছে এক্সটার্নাল অপরচুনিটিস বা এক্সটার্নালের উপর ডিপেন্ডেন্ট। যেমন বর্তমান সময় হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে খুব ডিমান্ড, বর্তমান সময়ে হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল জায়গায় হচ্ছে ডিজিটাল মার্কেটারদের আলাদা একটা চাহিদা তৈরি হয়েছে। এই জিনিসটা হচ্ছে কি একটা অপরচুনিটিস। এখন এই জায়গায় হচ্ছে আপনি যদি স্কিলড হন এবং আপনার যদি উইকনেসের জায়গাটা কম থাকে তাহলে এই অপরচুনিটিটাকে কি করতে পারবেন, আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু আপনার উইকনেসের জন্য আপনার কিছু উইকনেস, যে আপনি অপরচুনিটি আছে হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানিতে জয়েন করার, কিন্তু আপনার উইকনেসের কারণে আপনার অপরচুনিটিটা কমে যাচ্ছে, যে আপনি লোকাল যে কান্ট্রিগুলো লোকাল যে ইগুলো আছে সেগুলোতে ছাড়া আপনি অন্য কোথাও জয়েন করতে পারছেন না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি ইন্টারভিউতে কথা বলতে গেলে আপনি কথা বলতে পারছেন না, সেটাও কিসের জন্য, আপনার উইকনেসের জন্য। তার মানে আমাদের অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও আমাদের স্ট্রেংথ পয়েন্ট কম থাকার কারণে আমরা সেই অপরচুনিটিগুলোকে কি করতে পারি না, নিতে পারি না। এবার আসেন যে থ্রেট জিনিসটা আসলে কি। থ্রেট বলতে এটা হচ্ছে মূলত আপনার অর্গানাইজেশন বা আপনার বিজনেসের জন্য হুমকি স্বরূপ যে বিষয়গুলো আছে সেগুলা, যেমন রাজনৈতিক পট পরিবর্তন। সো এখনকার সময়ে বর্তমানে হচ্ছে অনেক বিজনেস শুরু করতে গিয়ে শুরু করছে না, কারণ কি, কোনো নির্বাচিত সরকার নাই বা এই ধরনের তাদের একটা অবজেক্টিভ যে আমরা নির্বাচিত সরকার আসলে তখন শুরু করব। প্রবলেম কি, প্রবলেম হচ্ছে পলিটিক্যাল চেঞ্জ। আজকে একজনকে হচ্ছে আমি দিয়ে যাচ্ছি, 2 দিন পরে নির্বাচন হলে নতুন আরেকজন চলে আসবে। সো আমার যে লবিং সিস্টেম সেটা নষ্ট হচ্ছে। সো এই যে তার জন্য একটা থ্রেট তৈরি হচ্ছে সেটা। আবার যদি আমরা বলি যে দীর্ঘ সময় ধরে হচ্ছে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল, সে জায়গায় হচ্ছে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি আছে যারা খুব ভালো অপরচুনিটি নিয়ে আসছে। সো ওই রাজনীতি বা ওই পলিটিক্যাল বিষয় ছিল তখন হচ্ছে তাদের জন্য অপরচুনিটি, কিন্তু সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে তাদের জন্য সেটা থ্রেটস হিসেবে তৈরি হয়েছে, যে তারা এখন আর কোনো ধরনের কাজ পাচ্ছে না, তারা কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। সো এটা হচ্ছে তাদের থ্রেটস। এখন তাদের যদি স্ট্রং পয়েন্ট হিসাবে স্ট্রেংথ থাকতো, যেটা তাদের কোম্পানিটা হচ্ছে স্বতন্ত্র, তারা কারো হচ্ছে কি করতে হয় না, লবিং বা কারোর সাথে হচ্ছে নেগোসিয়েশন করার প্রয়োজন পড়ে না, তারা এমনিতেই। সো এছাড়া আমরা যদি বলি হচ্ছে ট্রেন্ডগতভাবে অপরচুনিটি এবং থ্রেটসটা ডিপেন্ড করে। যেমন বর্তমানে বা রিসেন্টলি হচ্ছে ঈদের সিজন গেল, বা প্রত্যেকটা বছর কি হয়, ক্লথিংয়ের কিন্তু একটা ট্রেন্ড আসে, ট্রেন্ড যায়। সাপোজ নেক্সট ঈদে আপনার কোনো একটা নতুন ড্রেস উদ্ভাবন হলো, সেটা ওই সময়ে বর্তমানে ট্রেন্ডের টপে আছে। আপনি যদি সেই প্রোডাক্টটাকে ইনস্ট্যান্ট ডেভেলপ করে মার্কেটে নিয়ে আসতে পারেন তাহলে সেই অপরচুনিটি আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু আপনি যদি সেই প্রোডাক্টটাকে ডেভেলপমেন্ট না করে সেটা পরবর্তী বছরের জন্য নিয়ে আসেন তাহলে সেটা আপনার ট্রেন্ড চেঞ্জ হলে সেই প্রোডাক্টটা না চলারও সম্ভাবনা আছে। সেটা হচ্ছে মূলত আপনার হিসাবে কি হবে, থ্রেটস হিসেবে তৈরি হবে। সো মূলত হচ্ছে এই শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে আপনার কি আছে সবগুলো হচ্ছে আপনার স্ট্রেংথ, আপনার কোন জিনিসগুলো আপনার কম্পিটিটর থেকে কম আছে সেগুলো হচ্ছে আপনার উইকনেস, মার্কেটে বর্তমানে আপনার ইন্ডাস্ট্রির জন্য কোন জিনিসগুলো বেটার আছে সেগুলো হচ্ছে আপনার জন্য অপরচুনিটিস। আপনি নেক্সট কোন ধরনের প্রবলেম পড়তে পারেন, কি ধরনের পলিটিক্যাল ইস্যুতে পড়তে পারেন, ফিনান্সিয়াল কি ধরনের ক্রাইসিসে পড়তে পারেন, সেগুলো হচ্ছে আপনার জন্য থ্রেটস। বাট অপরচুনিটি অলওয়েজ ডিপেন্ড করবে আপনার স্ট্রেংথ পয়েন্ট কেমন সেটার উপর। আদারওয়াইজ আপনার অপরচুনিটি যেটা সেটা হচ্ছে আপনি অ্যাচিভ করতে পারবেন না। এখন এই যে বললাম যে হচ্ছে আপনি ধরেন হচ্ছে এখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেন্ড দেখলেন, বর্তমানে হচ্ছে একটা ড্রেস চলতেছে, আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হচ্ছে কাজ করছেন। এখন আপনি এই বছর প্রোডাক্টটাকে লঞ্চ না করে নেক্সট বছরও আপনার প্রোডাক্টটা নিয়ে যাচ্ছেন। এর প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট হচ্ছে আপনার কম, আপনার লোকবল কম। সো এটা হচ্ছে আপনার জন্য কি উইকনেস। কিন্তু আপনার যদি ইনস্ট্রুমেন্ট বেশি থাকতো, আপনার লোকবল বেশি থাকতো, তাহলে কিন্তু আপনি এই অপরচুনিটিটাকে কি করতে পারতেন, গ্র্যাব করতে পারতেন। সো এই জায়গাটা হচ্ছে শর্ট অ্যানালাইসিসের মার্কেটিং অবজেক্ট থেকে কিছু কোশ্চেন বলা আছে। হোয়াট থিংস ডাজ আওয়ার কোম্পানি ডু ওয়েল, অর্থাৎ কোন জিনিসটা ভালো করতে পারে। ইন্টারনাল রিসোর্স, ডু উই হ্যাভ দ্যাট ক্রিয়েট ভ্যালু, টিজেবল অ্যাসেট, ডু উই ওন। তারপর হচ্ছে ইউনিক কোয়ালিটি সেট আপ অ্যাপার্ট ফ্রম আওয়ার কম্পিটিটর্স। সো আপনার কম্পিটিটর থেকে আপনার ইউনিক পয়েন্টগুলো কি। সো স্বাভাবিকভাবে হচ্ছে আমার কম্পিটিটর থেকে আমার যে ইউনিক পয়েন্টগুলো আছে এগুলো অলওয়েজ হচ্ছে কি, সো আপনার স্ট্রেংথ। আর উইকনেসের জায়গায় হচ্ছে আপনার যে কম্পিটিটর আছে তাদের থেকে আপনার যে জিনিসগুলো কম আছে সেগুলো হচ্ছে আপনার উইকনেস। আপনি যে বিষয়গুলো হচ্ছে কি, হোয়াট থিংস ডু আওয়ার কম্পিটিটর। সো কম্পিটিটর আপনার থেকে যেগুলো ভালো করছে সেগুলো হচ্ছে আপনার জন্য উইকনেস, আপনাকে সেই বিষয়গুলোতে কাজ করতে হবে।
সো এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি। দীপু সাহা এখানে শেয়ার করা যাবে না, এটা আপনার নিতে হবে হচ্ছে এই গ্রুপ থেকে। হ্যাঁ, সো এই যে একটু আগে আমি বলছিলাম, এখন বেসিক্যালি হচ্ছে শর্টটা আপনি চাইলে হচ্ছে ওভারঅল কোম্পানির উপর করতে পারেন, শর্ট অ্যানালাইসিস আপনি চাইলে আপনার স্পেসিফিক কোনো একটা স্কিলের উপর করতে পারেন, শর্ট অ্যানালাইসিস আপনি চাইলে স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের উপর করতে পারেন, আবার আপনি চাইলে আপনার ওভারঅল ইয়ের উপরেও করতে পারেন, আপনার ওভারঅল কেরিয়ারের উপরেও আপনি করতে পারেন। সাপোজ হচ্ছে আপনি যখন করলেন আপনার নিজের উপরে হচ্ছে শর্ট অ্যানালাইসিস করে দেখতে পারেন যে আমি কোন কোন বিষয়গুলোতে ভালো, আমার ফ্রেন্ড যারা আছে তারা কোন কোন বিষয়গুলোতে ভালো, তাদের থেকে আমি কোন বিষয়গুলোতে আগে আছি, কোন বিষয়গুলোতে আমি পিছিয়ে আছি। সো শর্ট অ্যানালাইসিস মূলত হচ্ছে আপনার কম্পিউটার অ্যানালাইসিস থেকে যে কোনো জায়গায় যে কারো অ্যানালাইসিস করার ক্ষেত্রে এটা লাগবে। আর এই জিনিসটা এই জন্যই লাগবে, আপনি যখন মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করবেন, এই স্ট্রেংথ পয়েন্টগুলোই হচ্ছে মূলত আপনার হাইলাইটিং পয়েন্ট, আপনার ইউএসপি হিসাবে কিন্তু হচ্ছে এই স্ট্রেংথ পয়েন্টগুলোকে আপনি হাইলাইট করবেন। হ্যাঁ, আর থ্রেট আর অপরচুনিটি এগুলা নেওয়ার জন্য এই ধরনের আরেকটা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে শিট, কি বলে হচ্ছে এই একটা মিনিট, এটা বলে হচ্ছে আপনার কই গেল, পেস্টেল অ্যানালাইসিস। সো এটা মূলত বিজনেস স্ট্র্যাটেজির সাথে অনেকটা যায়। এখানে মূলত যে বিষয়গুলো অ্যানালাইসিস করা সেটা হচ্ছে পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল, লিগ্যাল এবং এনভায়রনমেন্টাল। হ্যাঁ, সো এগুলো মূলত হচ্ছে এটার আরেকটা অ্যানালাইসিস ওয়ার্কশিট, যেখানে হচ্ছে আপনি মূলত পলিটিক্যাল বিষয়গুলো অ্যানালাইসিস করা একটা বিজনেস শুরু করার আগে, এরপরে হচ্ছে আপনি ইকোনমিক্যাল বিষয়গুলো হচ্ছে অ্যানালাইসিস করা, সোশ্যাল বিষয়গুলো অ্যানালাইসিস করা, টেকনোলজিক্যাল বিষয়গুলো অ্যানালাইসিস করা, লিগ্যাল অ্যানালাইসিস করা, এনভায়রনমেন্টাল যে বিষয়গুলো আছে সেগুলো অ্যানালাইসিস করা। সো এটা হচ্ছে বিজনেস শুরু করার আগে আসলে মূলত প্রয়োজন, বা বিজনেসটা হচ্ছে কোনো একটা দেশে, এই যে আমাদের রিসেন্টলি হচ্ছে যেটা বলতেছে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট বা বাংলাদেশে হচ্ছে বাহিরের মানুষ আগ্রহী হবে কিসের জন্য, স্টারলিংক আসার জন্য। এখন স্টারলিংক আসলে কোন এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে বা কোন ইয়ের মধ্যে, সেটা টেকনোলজিক্যালি হচ্ছে ইয়ের। আবার লিগেলের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে বা তাদেরকে দিবে, এই ধরনের বিষয়গুলো চলে আসতেছে। সো এটা আরেক ধরনের হচ্ছে অ্যানালাইসিস শিট হিসাবে কাজ করে, এটা বিজনেস টেমপ্লেট হিসাবে কাজ করে। পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল, এনভায়রনমেন্টাল এবং হচ্ছে লিগ্যাল। সো এখানে বলা আছে যে পলিটিক্যাল ফ্যাক্টরস আর গভর্নমেন্ট, ট্রেড অ্যান্ড ট্যাক্স, পলিটিক্স, জেনারেল পলিটিক্স, এগুলো আসলে পলিটিক্যালি পট পরিবর্তন আসলে কোন ধরনের। সো দেখবেন যে হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে হচ্ছে যে কোনো বড় বিজনেসগুলো আসতে অনেক চিন্তাভাবনা করে আসে, কারণ তাদের পলিটিক্যাল ইস্যুর জন্য। ইকোনমিক্যাল বিষয়গুলো হচ্ছে কেমন এখানে, সো ইকোনমিক ফ্যাক্টরি মে ইনক্লুড ইনফ্লেশন, ইন্টারেস্ট, ট্যাক্স, শুধু ইন্টারেস্ট রেটটা কেমন, এক্সচেঞ্জ। এই যে দুবাইকে কেন মানুষ প্রেফার করে, তাদের ইকোনমিক্যাল এনভায়রনমেন্ট ভালো, তাদের পলিটিক্যাল এনভায়রনমেন্ট ভালো, তাদের সোশ্যাল এনভায়রনমেন্ট ভালো, তাদের টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট ভালো, তাদের এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট ভালো, তাদের লিগ্যাল সব কিছু হচ্ছে তাদের জন্য বেটার দেখে হচ্ছে তারা কিন্তু সেখানে, তাদের ট্যাক্স রেট কম, এক্সচেঞ্জ রেট কম। হ্যাঁ, তাদের সোশ্যাল ইস্যুতে হচ্ছে, এখন ধরেন সাপোজ আমি যদি সোশ্যালের একটা কমন উদাহরণ দেই, আপনারা হচ্ছে মোটামুটি কম বেশি হচ্ছে সবাই ইকে চিনেন, কি বলে হচ্ছে আপনার গাজী গ্রুপকে চিনেন, রাইট? সো এখন গাজী গ্রুপের গত বছরের মানে গত 2 বছর আগের অবস্থান বা সরকার পরিবর্তনের আগের অবস্থান আর বর্তমান অবস্থান কি সেম? না। কারণ কি? কারণ হচ্ছে তাদের রূপগঞ্জে থাকা যে ফ্যাক্টরি আছে সেখানে যারা ওয়ার্কার তারা ওই রূপগঞ্জেরই লোক, তাদের নিজের এলাকা রূপগঞ্জ, তাদের নিজস্ব এলাকার ফ্যাক্টরি, সেটাকে তারা হচ্ছে পট পরিবর্তনের পরে ভাঙচুর করে একদম ধ্বংস করে দিল। তাহলে এটার যে ইম্প্যাক্টটা আসছে সেটা কেন? কারণ গোলাম দস্তগীর গাজী উনি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করতে দেখে হচ্ছে ওনার ওই ফ্যাক্টরিটা ভাঙা হলো। আমি যদি আমার এলাকার কিছুদিন আগের একটা রিসেন্ট ঘটনা বলি, সেটা হচ্ছে খুবই ছোটোখাটো একটা গার্মেন্টস, সেই গার্মেন্টসের হচ্ছে খুব সম্ভবত হচ্ছে পুরো প্রোডাকশনের কাজ করে না, স্পেসিফিক কোনো কাজ করে। সো ওখানে হচ্ছে যারা ওয়ার্কার আছে তারা আশেপাশের এলাকারই থাকে। হ্যাঁ, সো ওখানে হচ্ছে হয়তো বা কোনো একটা কারণে কাজের প্রেশারের কারণে যেটা করলো যে সে কী করলো, তাদেরকে ওভারটাইম করতে বললো। এখন সেখানে একজন মহিলা তিনি বললো যে না ওভারটাইম করবে না, সেটার প্রেক্ষিতে কথা বাকবিতণ্ড হয়। ওনাই হচ্ছে ওই মহিলা হচ্ছে পাশের এলাকার স্থানীয় লোক, সে হচ্ছে তার এলাকার আরও কয়েকজনকে নিয়ে আসে, পোলাপাইন কিছু নিয়ে আসে, তাদের মধ্যে একটা ধস্তাধস্তি বা মারামারি হাতাহাতির অবস্থা তৈরি হয়। এবং তারা পরবর্তীতে যাওয়ার পরে পুরো এলাকার যারা আছে সবাই এসে ওইটা মানে ওই ফ্যাক্টরিটা ভাঙার জন্য হচ্ছে বা যে গার্মেন্টসটা আছে সেটা ভাঙার জন্য হচ্ছে একটা মোটামুটি
প্রিপারেশন চলে বা ভাঙাভাঙির মতো অবস্থান হয়। এখন এই যে জিনিসটা, এটা কেন হলো? এটা মূলত হচ্ছে আমাদের সোশ্যাল এনভায়রনমেন্ট। সো সোশ্যাল ফ্যাক্টর আর কালচার ট্রেন্ডস অ্যান্ড প্যাটার্ন ইন সোসাইটি দে মে ইনক্লুড লাইফস্টাইল ট্রেন্ড, এজ ডিস্ট্রিবিউশন, এই বিষয়গুলো আছে। সো আমাদের আমি সোশ্যালের না, এটা হবে হচ্ছে ইনভায়রনমেন্টালের মধ্যে। সো ইনভায়রনমেন্টাল আমাদের সোশ্যাল যে কালচার সেটার সাথে যাচ্ছে না দেখে হচ্ছে এই জিনিসটা মূলত এখানে ফ্যাক্টরটা হচ্ছে কানেক্টেড হচ্ছে। সো ওইটার ইম্প্যাক্টটা কিন্তু এখানে তার ফ্যাক্টরি বা বিজনেসটার উপরে এই ইম্প্যাক্টটা আসতেছে। সো এই ধরনের অ্যানালিসিস অনেক শিট আছে, এগুলো আসলে হচ্ছে আপনি যখন ডকুমেন্টেড আকারে আপনি বিজনেসটাকে ভিজুয়ালাইজেশন করবেন তখন এই ধরনের কয়েকটা স্ট্যান্ডার্ড বা শিট মেনটেন করে হচ্ছে আপনার কি বলা হচ্ছে আপনার এটাকে সেট আপ করা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কেউ একজন হয়তো বা শেয়ার করছেন, সেটা হচ্ছে স্মার্ট। সো এখন স্মার্ট বলতে কি হচ্ছে, আপনি স্মার্ট ফ্রেমওয়ার্কের কথা বলছেন? সানজিদ আলম, আচ্ছা। সো স্মার্টটা হচ্ছে অন্যতম হচ্ছে আপনার যে গোল আছে, আমাদের যে অবজেক্টিভ এবং গোল সেট, একটা বিজনেসের গোল সেট, সেটার ক্ষেত্রে স্মার্ট গোলটা হচ্ছে আমরা প্রেফার করি বা স্মার্ট ফ্রেমওয়ার্কটা আমরা প্রেফার করি। সেটা নিয়ে অন্য আরেকদিন হয়তো আলোচনা করব, আজকে ওইটা নিয়ে আলোচনা করব না। আমরা লাস্ট দিন হচ্ছে টার্গেট অডিয়েন্স এবং বায়ার পার্সোনা, এটা নিয়ে আলোচনা করছি না আমরা? টার্গেট অডিয়েন্স এবং বায়ার পার্সোনা এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, মনে আছে আমাদের? একটু রেসপন্স করতে হবে। দেখি আপনারা কে কে ঘুমাচ্ছেন, যারা ঘুমাচ্ছেন তারা হাত তুলুন, যারা ঘুমাচ্ছেন তারা হাত তুলুন। ফারহান খান, বিজয় বিশ্বাস, জাহিদুল ইসলাম জিহাদ, তাহমিদ উদ্দিন, আপনারা ঘুমাচ্ছেন এই জন্য হাত তুলেছেন। স্ক্রিন যদি অফ হয়ে যায় তাহলে একটু লিভ নিয়ে আবার রিজয়েন করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঘুমান নেই। ওকে, ঠিক আছে, আমরা আবার পড়াশোনায় আসি। এখন এই বায়ার পার্সোনা বা টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড সেগমেন্ট, এটা মার্কেটিংয়ের ক্ষেত্রে আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনাদের কাছে? কতটুকু গুরুত্ব মনে হয়? এটা কি গুরুত্ব আছে বা গুরুত্বের প্রভাবটা কতটুকু, কি পরিমাণ? ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি মার্কেটিং করতে গেলে যে কোনো কিছু করতে চান, মার্কেটিং থেকে শুরু করে আপনি বিজনেস যেটাই করেন না কেন, প্রত্যেকটা জায়গা হচ্ছে এই অডিয়েন্স হচ্ছে আপনার টিজিটা হচ্ছে সবার আগে চলে আসবে। কারণ কি, আপনি ধরেন একটা কন্টেন্ট লিখবেন, কারোর জন্য একটা কন্টেন্ট লিখবেন। এখন সাপোজ ধরেন আমরা মাঝে মধ্যে হচ্ছে খুব আবেগপ্রবণ হয়ে বিভিন্ন রোমান্টিক পোস্ট করি, কোথায়? আমাদের ফেসবুকে। পোস্ট করতে গিয়ে আমরা ওইখানেও কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা কি? আমি যেহেতু হচ্ছে কি বলে জেন্ডারে হচ্ছে আমি মেল, সো আমি হচ্ছে মেলের ইন্টেন্ট থেকে যদি বলি যে আমাদের কোনো না কোনো একটা আবেগপ্রবণ কোনো একটা বিষয় থাকে, আমাদের ফেসবুক লিস্টে কোনো না কোনো একজন আমাদের বিপরীতের কেউ, তাকে আমরা ইন্ডিকেট করে কিছু একটা লিখতে যাব। এই যে দেখেন, এখানে আমি তাকে লিখে বা তার জন্য কোনো একটা স্ট্যাটাস দিব, সেটার জন্য আমি কিন্তু চিন্তা করতেছি কাকে, ওই ব্যক্তিকে নিয়ে হচ্ছে আমি কিছু একটা লিখবো। এখন আপনি যখন মার্কেটিং করতে যাবেন, যার জন্য আপনি সেল করবেন, তার জন্য না লিখে আপনি অন্য কারোর জন্য লিখবেন? অন্য কারোর জন্য অবশ্যই আপনি লিখবেন না। সো আপনার কন্টেন্টের যে ভাষা, কন্টেন্টের যে টোন, কন্টেন্টের যে ল্যাঙ্গুয়েজ, সেটা হবে কিন্তু তার জন্য। এখন তার জন্য যখন আপনি লিখতে যাবেন, তার অবশ্যই ফার্স্ট অফ অল আপনি চিন্তা করবেন যে তার আসলে প্রবলেম কি, আমার এই প্রোডাক্ট বা আমার যে সার্ভিসটা আছে এটা আসলে কি প্রবলেমের সলিউশন দিচ্ছে, সেই জিনিসটা, অর্থাৎ আমরা যেটাকে বলি হচ্ছে পেইন পয়েন্ট, তার পেইন পয়েন্টটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেই পেইন পয়েন্টটা ধরে আপনাকে সেটা সলিউশন অথবা পেইন পয়েন্টটা ধরে আপনি সেটার জন্য কি ফিচার প্রোভাইড করছেন, সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে আপনাকে আপনার কন্টেন্ট থেকে শুরু করে, অর্থাৎ আপনার যত ধরনের কমিউনিকেশন আছে, সেটা হোক পোস্ট কমিউনিকেশন, সেটা হোক রিলস কমিউনিকেশন, সেটা হোক আপনার স্ট্যাটিক কোনো মোশন কমিউনিকেশন অথবা স্ট্যাটিক কমিউনিকেশন, সব জায়গায় কিন্তু আপনাকে সেই জিনিসটাকে পেইন্ট করতে হবে। হ্যাঁ, সো আমি কিন্তু আপনাদের মাইকটা অন করে রাখছি, আপনারা কেউ আবার আনমিউট করে ফেলবেন না অপ্রয়োজনে। তাহলে পরে রেকর্ডে আপনাদের ডিস্টার্ব হবে, আমার কিছু হবে না। আচ্ছা,
এরপরে আমরা চলে আসি। সো আমাদের এই টিজি ফাইন্ডিং করা যে কোনো পার্সপেক্টে, সেটা হোক আপনি মার্কেটিং কোনো একটা অবজেক্টিভে মার্কেটিং করার জন্য, সেটা হোক আপনার কন্টেন্ট লেখার জন্য বা কপিরাইটিংয়ের জন্য, যে কোনো পার্সপেক্টে আপনার এই টিজিটাকে আইডেন্টিফাই করাটা ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, এরপরে এবার চলে আসি যে আপনার টিজি আইডেন্টিফাই করার পরবর্তীতে আপনার টিজি আছে কোন লেভেলে সেটা বের করা, যেটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে মার্কেটিং ফানেলের, মানে টিজিটা আসলে মার্কেটিং ফানেল না, টিজিটা আলাদা একটা সেক্টর। এখন টিজিটা ফাইন্ডিং করতে হবে বা টার্গেটেড গ্রুপটা ফাইন্ডিং করতে হবে, এই জন্য সে আসলে আমাদের মার্কেটিংয়ের কোন জায়গায় আছে, সে কি আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অলরেডি জানে নাকি জানে না। যদি না জানে তার জন্য এক ধরনের মেসেজ, যদি জানে তার জন্য আরেক ধরনের মেসেজ, আর যদি সে আমাদের পুরাতন কাস্টমার হয় তার জন্য আরেক ধরনের মেসেজ। এই যে আমরা কয়েকটা ধাপে ধাপে ভাগ করছি। সো আমাদের মূলত হচ্ছে মার্কেটিংটা হবে হচ্ছে ধাপে ধাপে। আমরা নতুন যারা আছে তাদের জন্য এক ধরনের মার্কেটিং করব, যারা পুরাতন আছে তাদের জন্য এক ধরনের মার্কেটিং, যারা হচ্ছে মিডলে আছে তাদের জন্য আরেক ধরনের মার্কেটিং। এখন ধরেন আপনি যারা হচ্ছে পুরাতন আছেন তাদেরকে হচ্ছে আপনি হয়তো বা রিটার্গেট করতে পারেন। লাইক হচ্ছে কীরকম, আমরা যদি হচ্ছে লোকাল রিটার্গেটের কথা বলি, যে সাপোজ হচ্ছে আপনি তাকে হচ্ছে সে আপনার থেকে একটা প্রোডাক্ট নিল, প্রোডাক্ট নেওয়ার 2 সপ্তাহ পরে তাকে আপনি ফোন দিলেন যে আপনি তো আমাদের থেকে একটা প্রোডাক্ট নিয়েছেন, সে প্রোডাক্টে এতদিন পর আমরা ফোন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এতদিন ব্যবহার করার পরে আপনার সে প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনার মতামত কী। সো সে ভালো খারাপ কিছু একটা মিক্স আপ কি দিবে, অবশ্যই হচ্ছে আপনাকে রিভিউ বা ফিডব্যাক আপনাকে প্রোভাইড করবে। ফিডব্যাক দেওয়ার পরবর্তীতে আপনি তাকে হচ্ছে সেখানে ফোন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি তাকে রিসেল করা, যে আমাদের নতুন আরেকটা প্রোডাক্ট এরকম আসছে যেটা হয়তো বা আপনার এই রিলেটেড বা আপনার এটার ক্ষেত্রে ভালো হেল্প হইতে পারে, এবং আপনি যেহেতু আমাদের পুরাতন কাস্টমার আপনার জন্য এত % স্পেশাল ডিসকাউন্ট আছে এটা আজকের জন্য। হ্যাঁ, সো এটা আপনি যখন তাকে দিচ্ছেন, কিছুদিন পর তাকে যখন প্রোডাক্ট সম্পর্কে আপনি খোঁজ খবর নিচ্ছেন, তখন সে কিন্তু জিনিসটা ভালোভাবেই নিবে এবং সে কিন্তু আপনার রিটেনশনও হচ্ছে, অর্থাৎ আপনার কাস্টমার হিসাবে সে আবার রিবেক করছে। সো এই যে এই অডিয়েন্সটা, সে কিন্তু পুরাতন অডিয়েন্স দেখে আপনার কাছে ডাটা আছে এবং সেই অনুযায়ী তার সাথে আপনি কমিউনিকেশন করছেন, অথবা আপনি নতুন অফার দিচ্ছেন, সেই অফারগুলো তাকে জানানো দরকার, সেটার জন্য আপনি ইমেল করে দিচ্ছেন। সো ইমেলটা আমরা সাধারণত কোল্ড মেইলিংটা আমরা সাধারণত করি হচ্ছে রিটেনশন করার জন্য, বা আমাদের যে লিডগুলো আছে সেই লিডগুলোকে নার্সিং করার জন্য, বা তাদের সাথে রেগুলার কমিউনিকেট করার জন্য কিন্তু ইমেল মার্কেটিংটা ইউজ করা হয়। এখন আমরা এই ফানেলের মধ্যে এবার চলে আসি। ফানেল, সো ফানেল বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, এ মার্কেটিং ফানেল ইজ দ্য A marketing funnel is the purchase cycle consumer go through from awareness to loyal। অর্থাৎ এখানে সহজ কথায় বলা হচ্ছে এটা এমন একটা ফানেল যেটা হচ্ছে একটা পারচেসের একটা সাইকেল বা কাস্টমারের একটা জার্নি সাইকেল, যেটার মাধ্যমে একজন কাস্টমার একদম নতুন থেকে সে আমাদের বিজনেসের একটা ওভারঅল লয়াল কাস্টমার হিসেবে তৈরি হতে পারে। সো এটার জন্য আমরা একটা ফানেলিং সিস্টেম করি। এটা কাইন্ড অফ কীরকম, এটা হতে পারে হচ্ছে যেমন আপনার বাসায় ছাঁকুনি আছে, ছাঁকুনি দিয়ে হচ্ছে আপনি কি করেন, আপনার চা ছাঁকেন, চার মধ্যে কি থাকে, চা পাতা থাকে, চা পাতাগুলোকে ছেঁকে আপনি পানিগুলোকে নিয়ে ফেলেন। সো আমাদের মূলত ফানেলের এক একটা ফানেল এক এক রকম থাকে। আমাদের মূলত হচ্ছে ফানেলের মেইন স্টেজ যদি বলি, আমরা 3টা স্টেজ আমরা আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেল বলতে হচ্ছে আমরা এখানে বেসিক্যালি বুঝাই যারা হচ্ছে মূলত আমাদের বিজনেসের সম্পর্কে কিছুই জানে না, একদম ফ্রেশ নিউ কাস্টমার, তাদেরকে বা তারা যে স্টেজে থাকে সেটা হচ্ছে টপ অফ দ্য ফানেল। আপনার বিজনেস সম্পর্কে যারা কিছুটা জানে, হালকা জানে, আবার তারা আপনার বিজনেস সম্পর্কে আরও জানতে চায়, আগ্রহী, তারা মূলত হচ্ছে যে স্টেজে থাকে তারা হচ্ছে মিডল অফ দ্য ফানেলে। আর যারা হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে জানলো, জেনে আপনার বিজনেস সম্পর্কে ভালোভাবে জানলো, জেনে আপনার বিজনেসে কোনো একটা অ্যাকশান করলো, সেই অ্যাকশান করা যে কাস্টমার বা কনজিউমার তারা থাকে বটম অফ দ্য ফানেলে। এরপরে আরও কিছু স্টেজ আছে, যেমন হচ্ছে অ্যাডভোকেসি বা লয়ালিটি। সো এরা কারা, এরা হচ্ছে যারা পারচেস করলো, পারচেস করে আবার আপনার থেকে পারচেস করলো, সো তাদেরকে হচ্ছে আমরা অ্যাডভোকেসি বা লয়াল কাস্টমার বলি। সো এখানে আরেকটু এক্সপ্লেন করা আছে, যেমন অ্যাওয়ারনেস, টপ অফ দ্য ফানেল, যেটাকে আমরা টুফু বলি, মুফু বলি এবং বুফু বলি। টপ অফ দ্য ফানেলে হচ্ছে মূলত যে অডিয়েন্সটা থাকে তারা হচ্ছে অ্যাওয়ারনেস। এখন এই অ্যাওয়ারনেস করার জন্য আমরা কন্টেন্ট নিয়ে কথা বলতে গেলে এগুলো নিয়ে আর একটু কথা হবে। সো অ্যাওয়ারনেস সাধারণত হচ্ছে আমরা করি হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশন শেয়ার করে, যে এই প্রোডাক্টটা আসলে কি, প্রোডাক্টটা আসলে কেন উপকার, এই ধরনের মেসেজ। যেমন আমরা যদি খুব কমনলি বলি, যেমন আপনারা সবাই হচ্ছে ঘরের বাজারকে চিনেন, কিসের জন্য চিনেন হচ্ছে হানি নাটসের জন্য। কারণ কি, সে আপনার সাথে কমিউনিকেট করেছে হচ্ছে হানি নাটস দিয়ে, কিন্তু ঘরের বাজারের মেন বিজনেস আসলে হানি নাটস না, তার মেন বিজনেস হচ্ছে খেজুর, তার মেন বিজনেস হচ্ছে সরষের তেল। এখন এই ঘরের বাজার হানি নাটস বা হানি নাটসকে মূলত চিনাইছে হচ্ছে ঘরের বাজার। বলতে পারেন যে সে কি বলল, সে বলল যে হচ্ছে হানি নাটস জিনিসটা
নাটসটা কি, হানি নাটস মানুষের শরীরে কেন উপকার, এই যে মনে করেন যে হচ্ছে হানি নাটস খাইলে হচ্ছে শক্তি বাড়ে, হানি নাটস খাইলে হচ্ছে আপনার বয়স হচ্ছে 50 বছর থেকে 30 বছর হয়ে যায়, এই মেসেজটা কে জানাইছে আপনাকে? আপনি কি সাইন্টিফিক্যালি প্রুফ পাইছেন নাকি ঘরের বাজার থেকে শিখেছেন বা ঘরের বাজার থেকে শুনেছেন? কে শুনিয়েছে আপনাকে? বা যারা জানেন, যারা এটা মানেন, তারা কোথা থেকে শুনেছেন বলেন তো? পেজ থেকে। হ্যাঁ, পেজ থেকে। কোন পেজ থেকে? ঘরের বাজার থেকেই। সো ঘরের বাজারে যে কমিউনিকেশন ছিল সেখানে আপনাকে বোঝানোই হয়েছে মূলত হচ্ছে এই প্রোডাক্টটা ভালো আপনার জন্য, আপনার শক্তি বর্ধন হবে এবং আপনার বয়স কমায় দিবে, যেটা হচ্ছে আমাদের এই জায়গার কমিউনিকেশন ছিল। এরপরে কনসিডারেশন যে স্টেজ, সেই স্টেজে মূলত সে আপনার সম্পর্কে হচ্ছে এবার আরও বিস্তারিত। আপনি হানি নাটস পাইলেন, এখন আপনি দেখতেছেন যে হানি নাটসে আসলে কি কি প্রোডাক্ট আছে, এটা আসলে মানুষ কেন খাচ্ছে, মানুষ খেয়ে আসলে উপকার পাচ্ছে কিনা, এখন কোন পেজ থেকে খাচ্ছে, এই পেজটা আসলে ট্রাস্টেড কিনা, এই যে ওই পেজটা সম্পর্কে জানতে যাচ্ছেন, ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনি আরও রিসার্চ করতেছেন, তখন হচ্ছে আপনাকে এবার দেখাইতে হবে কি যে আমাদের হানি নাটসের গুণাগুণ হচ্ছে এটা, আমাদের প্রোডাক্টে হচ্ছে এই ফিচারগুলো আছে, আমাদের প্রোডাক্ট অন্যদের থেকে দামে কম, আমাদের প্রোডাক্টের এতগুলো হচ্ছে কাস্টমার আছে, কাস্টমারের রিভিউ শেয়ার করা, এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের মাধ্যমে হচ্ছে আপনি কনসিডারেশন স্টেজে যারা আছে, অর্থাৎ যারা কনসিডারেশন মানে কি, যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খুঁজতেছে, ইনফরমেশন খুঁজতেছে, এরা মোটামুটি হচ্ছে জিনিসটা সম্পর্কে মাথায় ঢুকে গেছে, এরা এখন খোঁজাখুঁজির মধ্যে আছে, মার্কেট রিসার্চ করতেছে, তারা হচ্ছে মূলত কনসিডারেশন স্টেজ। আর কনভার্সন যেটা, এটাকে আমরা বুফু স্টেজেও বলতে পারি, বা হচ্ছে এটা আমরা বুফুতেই বলি সাধারণত, এটা কনভার্সন। সো কনভার্সন মানে হচ্ছে সে একটা অ্যাকশন নেবে, হয় আপনার থেকে হচ্ছে মেসেজের মাধ্যমে কিনে ফেলবে, নাহলে আপনার ওয়েবসাইটে গিয়ে কিনবে, নাহলে কোনো না কোনোভাবে আপনাকে সে নক করবে, হয় ফোন করবে, কিছু না কিছু কোনো একটা অ্যাকশন সে নিয়ে ফেলবে। এরপরে আমাদের আরও কিছু স্টেজ বলছিলাম, অ্যাক্টিভেশন, লয়ালিটি, অ্যাডভোকেসি। সো লয়াল বলতে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা এই কনভার্সন এবং অ্যাক্টিভেশন দুইটা একই স্টেজ। লয়াল বলতে আমরা বেসিক্যালি বুঝে হচ্ছে যারা হচ্ছে আপনার থেকে বারবার প্রোডাক্ট কিনে, তারা কিন্তু আপনার জন্য লয়াল একটা কাস্টমার। আর আরেকটা হচ্ছে অ্যাডভোকেসি, এরা হচ্ছে বলতে পারেন হচ্ছে একদম হট কাস্টমার। সো এদের অবস্থা হচ্ছে এরকম, ধরেন আপনি হচ্ছে আপনার থেকে হচ্ছে সে সবসময় প্রোডাক্ট কিনে, সে শুধু প্রোডাক্ট কিনে না, সে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় নিজে পোস্ট করে বলে যে এটার প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা ভালো, আপনার যে কোনো পোস্ট আসলে সেটা শেয়ার করে, অন্য কেউ জানতে চাইলে সেটাও, সে আপনার প্রোডাক্টে কোনো এমপ্লয়ি না, জাস্ট আপনার কোম্পানির ফ্যান সে। সো সে ওই লেভেলের হচ্ছে অ্যাডভোকেসি হয়েছে দেখেই মূলত হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার ব্র্যান্ড সম্পর্কে, আপনার ব্র্যান্ডের সাথে ততটাই রিলেশন ওইভাবে তৈরি হয়েছে দেখেই সে এই লেভেলে চলে আসছে। সে নিজে থেকে রিভিউ শেয়ার করবে, সে নিজে থেকে হচ্ছে আপনার কন্টেন্ট পাবলিশ করবে। সো এই ধরনের লেভেলটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভোকেসি। এখন আমাদের একটা স্টেজের জন্য মার্কেটিং ফানেলে আমরা আমাদের কন্টেন্টের জন্য আমরা ফানেল তৈরি করি, আমরা আমাদের এসইওর জন্য ফানেল তৈরি করি, আমরা আমাদের ফেসবুক অ্যাডসের জন্য ফানেল তৈরি করি, আমরা আমাদের কি বলা হচ্ছে আপনার অর্গানিকের জন্য বা আমরা কন্টেন্ট যেটা বললাম সেটার জন্য আমরা কিন্তু ফানেল তৈরি করি। এখন এই ফানেলটা আমাদের তৈরি করার প্রয়োজন। কেন প্রয়োজন? এখন আপনি যখন অ্যাওয়ারনেস স্টেজে থাকবেন, এটা যদি কন্টেন্টের কথাই বলি, আপনি যখন অ্যাওয়ারনেস স্টেজে থাকবেন আপনার এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইনফরমেশন লাগবে, আপনাকে ওই প্রোডাক্টটা সম্পর্কে তৈরি করে নিতে হবে, আগে কোম্পানি আপনাকে তৈরি করে নেবে। সো তৈরি করে নিলে তখন আপনি যখন ওই প্রোডাক্টটা সম্পর্কে গুণাগুণ সব কিছু বুঝবেন, তখন অটোমেটিকলি আপনার মধ্যে হচ্ছে সেটার একটা বাইং ডিসিশন তৈরি হবে। বাইং ডিসিশন কিন্তু আমাদের নর্মালি ভাবে থাকে না, এক হচ্ছে আমাদের নিড থেকে আসে, এক হচ্ছে আমাদের নেসেসিটি থেকে আসে, আর একটা হচ্ছে আমাদের ইমোশন থেকে আসে। এখন নিডটা সাধারণভাবে হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে আপনার রেগুলার যে আপনি খাচ্ছেন, হ্যাঁ, আপনার নিডগুলো কি, আপনি রেগুলার হচ্ছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, এগুলো আপনাকে কিছু তৈরি করতে হবে না, এগুলো বাই ডিফল্ট কিন্তু আপনার মধ্যে আছে। নেসেসিটি কি? যেমন আপনার মেডিসিন কিন্তু হচ্ছে আপনার লাগবেই। এখন কিছু কিছু জিনিস আমরা বিভিন্ন কসমেটিক্স আইটেম, বিভিন্ন ধরনের আইটেমগুলা, সেগুলো হচ্ছে আমরা যখন দেখি যে হচ্ছে এটা আমাদের জন্য প্রয়োজনীয় হতে পারে, আমরা একটা ইমোশন তৈরি করে সেটার মধ্য থেকে হচ্ছে কিন্তু তাকে কনভার্ট করতে হয় বা সেটা তার প্রয়োজন বুঝাইতে হবে তার কাছে। সো মূলত হচ্ছে এই অ্যাওয়ারনেস স্টেজে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে পর্যাপ্ত ইনফরমেশন দিয়ে সেটা সম্পর্কে তৈরি করা। আর কনসিডারেশন হচ্ছে যাতে তার একটা ট্রাস্ট বিল্ড হয়। এখন ধরেন আপনার এখানে অনেক অডিয়েন্স আছে, সেখান থেকে যারা ইন্টারেস্টেড তারা অ্যাকশন নিল, অ্যাকশন নেওয়ার পরবর্তীতে বা তারা কনসিডারেশন শুরু করলো। কি কনসিডারেশন করছে? আপনার পেজটা আসলে ট্রাস্টেড কিনা, সে ট্রাস্টেডের যেই ধাপটা সেটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্মেশনের যে জায়গায় সেটা হতে পারে, যেমন আমরা ট্রাস্টেড কীভাবে পাই, বেসিক্যালি হচ্ছে যেমন আমরা পাই হচ্ছে কতজন
রিভিউ দিল সেটার উপর আমরা ট্রাস্টেড পাই, এই প্রোডাক্টটা কতজন পারচেস করলো সেটার উপরে পাই, তার ফিজিক্যাল এভিডেন্সের উপরে আমরা পাই। এরপরে গিয়ে হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স যেমন হচ্ছে তার ওয়েবসাইট আছে, তার ম্যাপের রিভিউ আছে, তার একটা অফিস আছে, তখন আমাদের ট্রাস্টটা আরও বেশি বেড়ে যায়। সো এইটা হচ্ছে মূলত কনসিডারেশন স্টেজে আমাদের এই ধরনের অ্যাক্টিভিটি করতে হবে, এবং কনভার্সন করার জন্য যাতে সে অ্যাকশান নেয় সেটার জন্য আমরা তাকে আবার টার্গেট করতে হবে যে আমাদের প্রোডাক্টের জন্য হচ্ছে এখানে হচ্ছে যেমন আমরা হচ্ছে ফোমো মার্কেটিং অ্যাড করতে পারে, লাইক হচ্ছে আমাদের প্রোডাক্টের অফার চলছে 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, যাতে করে তার বাইং ডিসিশনটা দ্রুত নেয়। হ্যাঁ, সো আমরা এই ধরনের অ্যাক্টিভেশনগুলো আমরা মূলত এখানে করতে পারি। সো আমরা এখানে সেম অ্যাজ আমরা হচ্ছে মূলত এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই ফানেলটাই মূলত একটা কাস্টমারের জার্নি, যেটা হচ্ছে এখানেও আমাদের মিনিং করা আছে যে অ্যাওয়ারনেস, ফাইন্ডেবিলিটি বা হচ্ছে কনসিডারেশন, রেপুটেশন, এরপরে কনভার্সন, এরপরে অ্যাডভোকেসি। সো এখানে হচ্ছে দেখেন ফাইন্ডেবিলিটি এবং রেপুটেশন মূলত হচ্ছে এটা দুইটাই হচ্ছে কনসিডারেশন স্টেজ আর কনভার্সন স্টেজ। সো অ্যাওয়ারনেস স্টেজ যেখানে হচ্ছে তার ইন্টারেস্ট তৈরি হয়, আপনার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট তৈরি হয়, সেটার উপর ভিত্তি করে সে বিভিন্ন মার্কেট সার্চ এবং হচ্ছে রিসার্চ করে। সো এখানে হচ্ছে কাস্টমার অনেকগুলো কাজ করতে পারে। একটু মাইকটা মিউট করে দেন, হ্যাঁ, নয়েজ আসে, নাহলে কিন্তু আমি মিউট করে রাখতে হবে আপনাদেরকে। সো ইন্টারেস্ট এবং অ্যাওয়ারনেসে আসলে এখানে মূলত কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে হতে পারে, আপনি বিভিন্ন বিলবোর্ড, টিভি, রেডিও, আপনি কোনো একটা লাইক হচ্ছে কোনো একটা কনসার্ট আপনি করলেন, এই যে মনে করেন যে হচ্ছে আপনারা সবাই রিসেন্টলি হচ্ছে কোন একটা ফোন কোন কোম্পানির দেখলাম হচ্ছে ই করে ফেলে দিচ্ছে, এদিক ফেলে দিচ্ছে, ওইদিক ফেলে দিচ্ছে, কোন একটা ব্র্যান্ডে, যাই হোক অনারের মনে হয়। সো এই যে এই ফোনটা তারা হচ্ছে ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমগুলোতে হচ্ছে এই ফোনের হচ্ছে ডিউরেবিলিটিটা হচ্ছে আপনাকে দেখাচ্ছে। এখন সেটা দেখে আপনি কি করছেন, আপনি আরও তার স্পেসিফিকেশন রিসার্চ করতেছেন। হ্যাঁ, আপনার ওইখানে হচ্ছে ফাইন্ডেবিলিটির এখানে কোনো নাই, ট্রাস্টের কোনো প্রবলেম নাই, কারণ এটা তো কোম্পানিটা হচ্ছে অনার কোম্পানি সম্পর্কে আপনি অলরেডি জানেন, কিন্তু প্রোডাক্টটা আপনার এখানে মার্কেটিং হচ্ছে, আপনি প্রোডাক্টের ইন্টারেস্টটা আপনাকে তৈরি করছে সে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, কন্টেন্ট মার্কেটিং এখানে হচ্ছে। কন্টেন্টটা কি ভিডিও, কার মাধ্যমে ডিস্ট্রিবিউশন হচ্ছে, ডিস্ট্রিবিউশন চ্যানেল হচ্ছে ইনফ্লুয়েন্সার। সো তাদের মাধ্যমে আপনি প্রোডাক্টের সম্পর্কে জানতে পারছেন, সেটা নিয়ে এবার আপনি রিসার্চ করতেছেন। রিসার্চ কি, এটার আসলে ফিচারগুলো কেমন, হ্যাঁ এটার ফিচার কেমন, এটার আসলে হচ্ছে বেসিক্যালি কেমন, স্পেসিফিকেশন কমন, এই জিনিসগুলো কিন্তু আপনি দেখছেন। কোথায় দেখছেন, বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন ভিডিও, রিভিউ টিভিউ এগুলো দেখছেন। সো এটা কিন্তু আপনার কনসিডারেশন স্টেজে আছেন, এবং এই জিনিসগুলো দেখে যদি আপনার মনে হয় যে এটা ভ্যালু ফর মানি, তখন গিয়ে কিন্তু হচ্ছে আপনি কী করবেন, কনভার্সন করবেন। আর কনভার্সন করে এখন অনার থেকে আপনি ফার্স্ট টাইম ফোন কিনলেন, পরবর্তীতে আপনি আবার ফোন কেনার সময় যদি আবার রিপারচেস করেন, তখন সেটা হয়ে যাচ্ছে হচ্ছে আপনার অ্যাডভোকেসি। এই যে যেমন হচ্ছে আমরা কথা বলছিলাম লাস্ট কিছুদিন আগে, শাওমির কথা, যে শাওমি কিন্তু মানুষের কাছে অটোমেটিকলি চলে গেছে কিসের মাধ্যমে, মুখে মুখে, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। সো সেটা কিন্তু অ্যাডভোকেসি লেভেলটাতে টাচ করছে দেখে সেটা মুখে মুখে মানুষের কাছে পৌঁছে গেল। হ্যাঁ, সো এই পর্যন্ত জিনিসগুলোকে আমরা বুঝতে পারছি। ওকে, সো আমাদের মূলত হচ্ছে এখান থেকে যে পয়েন্টগুলো আমাদের অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে মার্কেটিং ফানেল। আমাদের স্ট্র্যাটেজি বিল্ড করা মানে হচ্ছে আমাদের ফানেল বিল্ড করতে হবে, আমাদের টার্গেট অডিয়েন্সটাকে ফাইন্ড করতে হবে, এবং সেই অনুযায়ী হচ্ছে একটা কাস্টমার জার্নি তৈরি করতে হবে যে আমার কাস্টমার কোন স্টেজে কী ধরনের। সো কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য হচ্ছে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই কাস্টমার জার্নি। হ্যাঁ, সো মোটামুটি হচ্ছে আমাদের এই থিওরিটিক্যাল আলোচনা এগুলাই আছে, আরও কিছু টুকটাক আছে যেগুলো হচ্ছে আমাদের অন্যান্য প্র্যাকটিক্যাল টপিকের সাথে চলে যাবে। হ্যাঁ, আশা করি আজকের সেশনটা আর বোর লাগে নাই, ফুললি থিওরিটিক্যাল হয় নাই, আশা করি বোর লাগে নাই। আমাদের তো থিওরিটিক্যাল একটু ভালো কম লাগে, রাইট? স্যার হোমওয়ার্ক কি দিবেন না? আজকের হোমওয়ার্কটা দিচ্ছি না, কারণ এখানেও থিওরিটিক্যাল আসছে, তো সো হোমওয়ার্কটা দিচ্ছি না। তবে আপনাদের যেটা থাকবে, আচ্ছা আমি হোমওয়ার্ক পোস্ট করে দিব, আমি হোমওয়ার্কটা একটু বানিয়ে পোস্ট করে দিব, হোমওয়ার্ক লাগবে আজকে।